দেশের ৫৬ জেলায় ছড়িয়েছে হামের উপসর্গ। গেল ১৯ দিনে হাম উপসর্গ ৯৪ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে আক্রান্ত বেড়েছে ৫,৭৯২ জন। ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত হাম সংক্রমণের হার জনসংখ্যার প্রতি ১০ লাখে ১% বা তার নিচে ছিল, যেখানে ২০২৬ সালে এসে হাম সংক্রমণের হার ১৬% পৌঁছে গেছে। কেন এমন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছালো হামের উপসর্গ, কি ব্যবস্থা নিচ্ছে সরকার, এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের আলোচনায়। আজকে স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নধারা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিশু রোগ চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে সম্মানিত আলোচকরা উপস্থিত আছেন। আমি একটু শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার ডানে রয়েছেন অধ্যাপক ডক্টর রশিদি মাহবুব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ, এবং রয়েছেন ডক্টর লেলিন চৌধুরী, স্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আছেন ডক্টর আয়েশা আক্তার, উপপরিচালক, টিবি হাসপাতাল শ্যামলী। এবং আমার বামে রয়েছেন ডক্টর মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা আইসিডিডিআরবি, এবং আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, আছেন অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা। আমি একটু শুরুতে ডক্টর মোস্তাক হোসেন আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমি যদি বলি যে হামের উপসর্গ খুবই ভয়াবহ রূপ নিয়েছে। আমি ২০২২ সাল থেকে ২৫ সাল পর্যন্ত একটি পরিসংখ্যান বলেছি যে প্রতি ১০ লাখে ১% বা তার নিচে ছিল যেখানে সংক্রমণের হার, সেখানে ২০২৬ সালে এসে উদ্বেগজনক হারে সেটি বেড়েছে, ১৬% পৌঁছে গেছে। এখন আসলে সার্বিক পরিস্থিতি কোন পর্যায়ে আছে হাম সংক্রমণের যে পরিস্থিতি, এবং আপনি একটু বলবেন যে এই রোগের লক্ষণগুলো কি, বা একটু সার্বিক পরিস্থিতি যদি বলেন। জি, ধন্যবাদ। প্রথমে আমার পরিচয়টা একটু সংশোধন করি। আমি আইইডিসিআর এ কাজ করেছি। এটা একটা আলাদা প্রতিষ্ঠান। আইসিডির আরেকটা প্রতিষ্ঠান। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলাম, তো সেখানে নানাভাবে এখনো যুক্ত থাকি। তো হামটা খুবই একটা ছোঁয়াচে রোগ। এটা টিকা দিলে এটা প্রতিরোধযোগ্য রোগ। আমরা এটাকে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ অন্তর্গত। আরো কিছু রোগ আছে টিকা দেওয়া হয়। তো এটার এখন হামের টিকাটা বিভিন্ন কারণে, সেই কারণগুলো বিস্তারিত ব্যাখ্যা করছি না, আমরা এখানে অনেকেই আলোচনা করব। হামের টিকায় কিছু ছেদ ঘটেছিল। পরিপূর্ণভাবে হামের টিকা ২০২০ সালে করোনার কারণে এবং এরপরে রাজনৈতিক পরিবর্তন, কর্মীদের নানা তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে কর্মবিরতি ইত্যাদি কারণে প্রতি বছরই কিছু কিছু করে টিকা না দেওয়া শিশুর সংখ্যা জমতে থাকে। এই টিকা না নেওয়া শিশুর সংখ্যা জমে থাকার কারণে মাঝে মাঝেই টিকার অভিযান হয়, একদিন দুদিন সমস্ত শিশুকেই দেশব্যাপী টিকা দেওয়া হয়। সেটা একবার হয়েছিল ২০২০ সালে। তারপরে ২০২৩ বা ২৪ সালে এরকম আরেকটা অভিযান করার কথা ছিল। তো আমি যে কারণগুলো বললাম সেই কারণে আর সেক্টর প্রোগ্রাম ছিল আমাদের স্বাস্থ্য বিভাগে, সেই সেক্টর প্রোগ্রামটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এইটা বন্ধ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল, কিন্তু একটা ক্রান্তিকালীন অবস্থা করে সেটা করা উচিত ছিল। সেটা না করেই বন্ধ করার কারণে টিকা কেনা যায়নি। টিকা কেনার উদ্যোগ নিয়েছিল আগের সরকার, কিন্তু অর্থ মন্ত্রণালয় আপত্তি করেছিল। যাই হোক, সেটাই এখন করছে সরকার, সরাসরি টিকা ক্রয় করছে। তো এই কারণে টিকা না নেওয়া শিশুদের সংখ্যা জমতে জমতে আর নতুন শিশু জন্ম নিচ্ছে। এই যে হামে সংক্রমিত হতে পারে এরকম ঝুঁকিপূর্ণ শিশুর সংখ্যা বেড়ে গিয়েছিল। সেই কারণে এই বছরে বিশেষ করে জানুয়ারি থেকে অনেক সংখ্যক রোগী, এবং জেলাগুলোর মধ্যে ৫৬টা জেলাতে সংক্রমণ পাওয়া গেছে। যদিও হটস্পট বলা যায় যে সেটা হয়তো খুব বেশি না, 5টা জেলা, 3টা সিটি কর্পোরেশন। ডব্লিউএইচওর বাংলাদেশ তাদের দেয়া তথ্য অনুযায়ী সেটা আমরা পেয়েছি। তো এই হামের যে লক্ষণ এখন এই দেশের সবাই জানি মোটামুটি আমরা, প্রচন্ড জ্বর হবে, এবং জ্বরের 4 দিন আগে সে হয়তো হামের ভাইরাসের, রুবেলা ভাইরাসের সংস্পর্শে রুবেলা ভাইরাসের সংস্পর্শে আসছে, এবং হামের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন থেকেই সে এটা ছড়াতে পারে। হাঁচি কাশি নিঃশ্বাসের মধ্য দিয়ে, ছোঁয়ার মধ্য দিয়ে এটা ছড়ায়। এবং জ্বরের পরে 4, 5 বা 10 দিনের মাথায় সারা গায়ে লাল লাল ছোপ হবে। প্রথমে এটা মুখমণ্ডলে আসে, কানের পেছন থেকে শুরু হয়, কপালে হয়, মুখে, সেখান থেকে আস্তে আস্তে শরীরের বুকের ভিতরে, পিঠে,
বেশি দিন আরো ছড়ালে পায়ে বা হাতেও সেটা ছড়াতে পারে। তো এটাকে প্রতিরোধ করতে হলে একমাত্র হচ্ছে টিকা, এবং হামের রোগীকে যদি আমরা আলাদা করে রাখি, তার সংস্পর্শে যদি অন্য শিশুরা না আসে, তাহলে সংক্রমিত হবে না। অবশ্য শিশু ছাড়াও অন্যান্য বয়সের মানুষও আক্রান্ত হতে পারে। টিকা অভিযান যদি ঠিকমতো চলে, তাও হয়তো কিছুদিন পর, 2 বছর পর পর ইউরোপে যারা টিনেজ বলে, যে বয়সন্ধিকালের ছেলে মেয়ে, তারা আক্রান্ত হয় সেটাকে, কারণ ওখানে টিকা দিতে তারা চায় না, তারা মনে করে যে তাদের রোগ বালাই নেই। তো এখন কিন্তু সারা বিশ্বেই আপনার হামের প্রকোপটা দেখা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন প্রশাসন, তারা টিকার বিরুদ্ধে, সেখানে বাচ্চাদের হাম হচ্ছে, কিন্তু মৃত্যু আমাদের মতো হচ্ছে না। আফ্রিকাতে হামে মৃত্যুর সংখ্যাটা আমাদের চাইতে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় তার উপর বেশি নির্ভরশীল ছিল, আমরা হয়তো একটু কম নির্ভরশীল ছিলাম। আমাদের এই কারণে তহবিলের সংকটও দেখা দিয়েছে, যদিও বিভিন্ন সংস্থা এখন আমাদের তহবিল দিচ্ছে। আফ্রিকাতে প্রকোপটা বেশ বেশি। তো আমাদের এখানে যেটা হয়েছে, যে আমাদের রাজনৈতিক পালাবদল, আমাদের কর্মীদের অসন্তোষ এবং সেক্টর প্রোগ্রাম হঠাৎ করে বন্ধ করে দেওয়া, ডব্লিউএইচও এর সাথেও কিন্তু আমাদের সম্পর্ক রাজনৈতিক পরিবর্তনের পরে, গণ অভ্যুত্থানের পরে টানাপোড়েন ছিল। দিল্লিতে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার হেডকোয়ার্টার, ভারত থেকে একটা বড় সংখ্যক টিকা আমাদের এখানে আসতো, সেখানে সমস্যা হয়েছিল। আর যিনি আমাদের আঞ্চলিক পরিচালক ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার, তিনি আন্দোলনে যিনি উৎখাত হয়েছেন, সেই প্রধানমন্ত্রীর কন্যা, তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা আছে। সঙ্গত কারণেই বাংলাদেশ সরকার তার সাথে ডব্লিউএইচও সেই অফিসের সাথে যোগাযোগ করতে চায়নি। সেটাও একটা সময় গেছে, এখনো অবশ্য উনি নাই, তাকে ছুটি দেওয়া হয়েছে, তিনি দায়িত্বে নাই। এখন ডব্লিউএইচওর সাথে সেই সম্পর্কটা বাংলাদেশের পুনরায় স্থাপিত হয়েছে। তো এক কথা যদি আমি বলি, যে হামের পরিস্থিতি খারাপ, এটাকে মহামারী বললে খুব উদ্বেগ বোধ করেন আমাদের নীতি নির্ধারকরা, মানুষ আতঙ্কিত হয়। আমরা যদি ঘূর্ণিঝড় 10 নম্বর সিগন্যাল, এত আতঙ্কিত এখন হই না, অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু হামের মহামারী যদি হয়েছে, এই কথা আমি বলি, দেখবেন যে সবাই ঝাঁপিয়ে পড়েছে, কেন তুমি এই কথা বললা। কিন্তু আসলে যে রোগতাত্ত্বিক ডেফিনিশন, সেই ডেফিনিশনের সেই সংজ্ঞাতে আমরা এটা বলতে পারি যে মানে ব্যাপক প্রাদুর্ভাব, আর প্রাদুর্ভাব এবং মহামারী রোগতাত্ত্বিকভাবে একই জিনিস। তো আমাদেরকে, সরকার কিন্তু এটাকে জরুরি বিবেচনা করেই কিন্তু সমস্ত কাজ করছে। ছুটি বাতিল করা, রাত দিন কাজ করা, জরুরি তহবিল থেকে টিকা আনা, সবকিছু কিন্তু একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি বিবেচনা করেই সরকার করছে। কিন্তু মুখে তারা বলতে চাচ্ছে না, এই সরকার শুধু না, কোনো সরকারই এই কথা বলতে চায় না। যখনই আমরা বিভিন্ন জায়গায় বলি জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি, তারা এটাকে না বলার জন্য আমাদেরকে অনুরোধ করেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব, আপনার কাছে। হামে আক্রান্তদের দেখা গেছে যে 70% শিশুই টিকা নেয়নি, এতে আসলে দায়টা কাকে দিবেন? আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রথমে আমি শুরু করতে চাই, আমি কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ না। আমার একটা অর্গানাইজেশন ছিল হেলথ রাইটস নিয়ে, ওটা করতে গিয়ে জনস্বাস্থ্যটা আমি স্বশিক্ষিত বলা চলে। এখন প্রশ্নটা হলো যে কাকে দায় দিব। আমরা কিন্তু এখন নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে তর্কগুলো করার কথা, কারণ আমরা কিন্তু ভাবছিলাম আমাদের কমিউনিকেবল ডিজিজের স্তর আমরা পার হয়ে আসছি। কিন্তু এই পট পরিবর্তনের পরে আমরা কিন্তু আবার নতুন করে কমিউনিকেবল ডিজিজে চলে গেলাম। কারণ কমিউনিকেবল ডিজিজের যে ফ্রেমটা, সেখানে এই হামকে প্রতিরোধ করার জন্য একটাই মাত্র অস্ত্র, সেটা হচ্ছে ইমিউনাইজেশন। গত 1.5-2 বছরে এই ইমিউনাইজেশনটা হয়নি বিভিন্ন কারণে। এখন এটা নিয়ে কিন্তু ব্লেম গেম হয়েছে, কে দায়ী, কোন সরকার দায়ী, এগুলো কিন্তু মানে বলা যেতে পারে যে অমুকের সময় হয়েছে, অমুকের সময়, কিন্তু মূল জায়গাটা তো হচ্ছে আক্রান্ত হচ্ছে, তাদের চিকিৎসা দরকার। আমরা কিন্তু চিকিৎসাটাও নজর কম, কারণ চিকিৎসার যেটা হচ্ছে যে কোনো কমিউনিকেবল ডিজিজের চিকিৎসার প্রথম শর্ত হচ্ছে তাদেরকে আইসোলেশন করা। এখন আইসোলেট না করে আপনি কিভাবে চিকিৎসা করছেন জানি না। যদিও দেখা গেল সিটি কর্পোরেশনের আগের যে ডেডিকেটেড হাসপাতালটা ছিল, সেখানে কাজটা হচ্ছে। হোয়াট অ্যাবাউট দি আদার থিংস? কারণ আমরা তো দেখতে পাচ্ছি অনেক রুগী বাড়তেছে। এখন সেই ভোলা থেকে, পটুয়াখালী থেকে আমি কি রুগী এখানে আইনা চিকিৎসা করব, নাকি ওখানে লোকালে কোনো জিনিস আমরা করব? তো প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে এই চিকিৎসার প্রথম শর্ত হচ্ছে এটা প্রোটোকল মাইনা হচ্ছে কিনা।
কারণ এর আগেও আমরা কোভিডে দেখেছি, কোভিডের কিন্তু একটা প্রোটোকল ছিল, সেই প্রোটোকল দিয়ে এই কাজগুলো করা হতো। এখন সেই জায়গাতে এটা কোথায় কিভাবে হচ্ছে, এখানে অনেক কিছু হচ্ছে, ব্লেম গেম, অমুকের দোষ অমুকের দোষ, ইভেন ডাইরেক্টরের ফাঁসি, এগুলো আসছে। এতে কিন্তু আমরা বিভ্রান্ত হচ্ছি। আমরা যেটা চাই এটা সুষ্ঠু ব্যবস্থাপনা। সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে রুগীর একরকম, আর হচ্ছে ইমিউনিটি ডেভেলপমেন্ট একরকম। ইমিউনিটির জন্য আমরা কিন্তু চাচ্ছি এটার ভ্যাকসিনেশন। এখন ভ্যাকসিনেশন কত লাগবে, ভ্যাকসিনেশনের যে ফ্রেমটা ছিল আমাদের দেশে এই ইয়ার সময় কি বলে সেক্টর প্রোগ্রামে, সেটা কিন্তু সরকার বন্ধ করে দেওয়াতে ওই প্রোগ্রামটা কিন্তু ওইভাবে কতটুকু কার্যকর হবে আমি জানি না। তো সুতরাং প্রথম কথাটা হচ্ছে সরকারকে নতুন করে শুরু করতে হবে। তারা করছেও, আমরা অস্বীকার করব না, কিন্তু এটাকে আরো জোরদার করাটা একটা অবস্থা লাগবে। এবং যারা আক্রান্ত তাদেরকে এনশিওর করা যে এটা মানে কি বলে কিউরেবল, এটা ওই রকম কোনো ডেঞ্জারাস না, কিন্তু কমিউনিকেবল। সুতরাং কমিউনিকেবলের একটা পার্ট আর চিকিৎসার আরেকটা পার্ট। সুতরাং কমপ্লিকেশনের জন্য কিন্তু এটা লাগবে আইসোলেশন। সেখানে একই হাসপাতালে একই রুমে অনেক লোক যদি রুগী রাখেন সেটা কিন্তু আবার ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং তাদের জন্য একটা আইসোলেটেড প্লেসে আপনাকে নিতে হবে, এবং সেখানে যারা চিকিৎসা করবে তাদেরও সেই করোনাকালীন যে প্রোটেকশন ডিভাইসগুলো ছিল সেইভাবেই কিন্তু এটা করতে হবে, তাতে কিন্তু আপনি বেনিফিটটা পাবেন। এবং মনিটরিংটা লাগবে, এবং তথ্য দিতে হবে জনগণকে যে আমরা এই করছি, এই এই জিনিস এখন এখানে এই হচ্ছে। সুতরাং কমা বাড়া, আইসোলেট করা, এগুলো কিন্তু হচ্ছে সরকারের বড় কাজ। এখন সরকার সেটা কতটুকু সক্ষমতার সাথে করতে পারবে সেটার উপর নির্ভর করছে আমার এই টিকিট, এবং এর বিকল্প কিছু আমাদের জানা নাই। আপনাকে চিকিৎসা করাতে হবে, সেই চিকিৎসার ফ্রেম, আর ইমিউনিটি ডেভেলপ করার জন্য ভ্যাকসিনেশন করতে হবে। এখন ভ্যাকসিনেশনের জন্য যারা ভ্যাকসিনেট করতো তারা এই মুহূর্তে কোথায় আছে জানি না, এবং সেটা কিভাবে করবে সেটার প্রোগ্রাম আমাদের জানা নাই। যদিও তারা শুরু করছে কালকের থেকে ভ্যাকসিনেশন, কিন্তু কিভাবে করবে, আগের যেটা ছিল পাড়ায় পাড়ায় যেত ভ্যাকসিনেশনের জন্য। তারপরে এটার কনফিডেন্স গ্রো করা, কারণ যারা যারা নিতে আসবে তাদের একটা কনফিডেন্স যে এটা কিন্তু তোমরা এইভাবে নিবে এবং দেওয়া হবে। কারণ প্রশ্নটা হচ্ছে যে ভ্যাকসিনেশন একটা বেনিফিট পায়, কিন্তু হার্ড ইমিউনিটি কিন্তু সবাই ডেভেলপ করে না। সেই জন্য কিন্তু একটা স্পেস থেকে যাচ্ছে। আপনি সবাইকে যদি ভ্যাকসিনেট করেন দেখা যাবে যে 95-98% হয়তো ইমিউনিটি ডেভেলপ করছে। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে 5 মাসের মানে 6 মাসের 9 মাসের আগেও হচ্ছে, কারণ ওর কিন্তু এই ইমিউনিটিটা পাওয়ার কথা ছিল মার কাছ থেকে, কিন্তু সেখানে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। সুতরাং এই ইমিউনিটিটা আপনাকে বাড়ানো, এবং বর্তমানে যারা আছে তাদের আইসোলেটেড করে সরকারের দায়িত্ব হবে তাদেরকে প্রপার চিকিৎসার বন্দোবস্ত করে দেওয়া, তাইলে আমরা এটা বেনিফিট পেতে পারি, এবং এটা জরুরি ভিত্তিতে এখনই করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব। আমি একটু জনাব ডক্টর আব্দুল নূর তুষার আপনার কাছে একটু আসি যে হাম যেহেতু সংক্রামক রোগ, আমাদের যে সংক্রামক ব্যাধি হাসপাতাল রয়েছে সেখানে এটার চিকিৎসার জন্য 10টি শয্যা রয়েছে, চিকিৎসক সংখ্যা একেবারে নগণ্য, শিশু চিকিৎসক একজন। কিভাবে আসলে এটি মোকাবেলা সম্ভব? আর ব্যবস্থাপনার জায়গা বললেন অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব, সেটা আসলে সরকারের কতটুকু প্রস্তুতি আপনি দেখছেন এখন পর্যন্ত? এই সরকারের প্রস্তুতি নেওয়ার তো কথা ছিল না, এটা একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম ছিল স্বাস্থ্য বিষয়ে। 1998 সালের পর থেকে এই কার্যক্রমটা চলছিল, এবং হেলথ মিনিস্ট্রি আন্ডারে প্রায় 126টা বা 28টা প্রোগ্রামকে এক জায়গায় করা হয়েছিল এইচপিএনএসপির আন্ডারে, এবং এইচপিএনএসপি থেকে সরকারের সরে আসার একটা চেষ্টা ছিল, কিন্তু সেই চেষ্টাটা তো ধারাবাহিকভাবে হওয়ার কথা ছিল এবং এক ধরনের ফেজ বাই ফেজ হওয়ার কথা ছিল। এখানে ব্লেম গেম শব্দটা এসেছে, কিন্তু ব্লেম করব না কেন আপনি আমাকে বলেন তো? যদি কারো অবহেলা, অযোগ্যতা, অপদার্থতার জন্য আমাদের স্বাস্থ্য সেক্টর বিপন্ন হয় তাহলে তাকে দোষ দেওয়া যাবে না। আপনি সবাইকে দোষ দিতে পারবেন, যাকে তাকে দোষর বলতে পারবেন, যাকে তাকে বলতে পারবেন যে অমুকের সাথে অমুকে মিলে এটা করেছে, প্রমোশন বন্ধ করতে পারবেন, মানুষের
উচ্চশিক্ষা বন্ধ করে দিতে পারবেন দোষ দিয়ে, আর এইরকম একটা উজবুকি সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে ব্লেম করা যাবে না। 2024 সালের জুন মাসে 4th সেক্টর প্ল্যানটা শেষ হয়েছে, তারপরে এটা পর্যালোচনা করে এটা আবার নতুন ভাবে স্বাক্ষরের কথা ছিল এবং ফেজ বাই ফেজ এটা থেকে বের হয়ে আসার কথা ছিল। 2025 সালের মার্চ মাসে অন্তর্বর্তী সরকার এটাকে স্ক্র্যাপ করেছে, কিন্তু তার আগে বেতন দেওয়া বন্ধ করেছে, ঔষধ ক্রয় বন্ধ হয়েছে এবং প্রোগ্রামটা ডিসরাপ্টেড হয়ে গিয়েছে। এই যে ওপিগুলি বন্ধ হয়েছে, 38টা সম্ভবত ওপি ছিল, এই ওপিগুলোর আন্ডারে যে কাজগুলি করা হতো সেইগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কি হাম, 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক ছিল। এই 14,500 কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন 5 লাখ সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা নিত, সেই জায়গাতে ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এরা যে 32টা এসেনশিয়াল মেডিসিন বিভিন্ন হাসপাতালে এবং এই জায়গাগুলোতে সাপ্লাই করা হতো, সেগুলি ডিসরাপ্টেড হয়ে গেছে। ডায়াবেটিসের ওষুধ দিচ্ছে সরকার, দিত তো। হাইপারটেনশন ওষুধ দিচ্ছে, দিত তো। যক্ষার চিকিৎসা করতো তো। বলা হয়েছে ইউএসআইডি ফান্ড দিচ্ছে না, কিন্তু এই বিদেশি দাতা নির্ভরতা কমানোর জন্যই কিন্তু এইচপিএনএসপি বন্ধ করার কথা ছিল। তাহলে দাতা নির্ভরতা থেকে সরে আসবে অন্তর্বর্তী সরকার, কিন্তু অন্তর্বর্তী সরকার কি করেছে? $15 বিলিয়ন গম আমদানির চুক্তি করে নাই। তখন টাকা কোথা থেকে আসবে? টিকার টাকা ছিল না। আমেরিকান গম খেতে হবে, কিন্তু আমাদের লোকজন টিকা দিতে পারবে না, আমাদের শিশুরা টিকা দিতে পারবে না। তো এই টাকা, গমের টাকা কোথেকে আসবে? ব্লেম করা যাবে না, মানে অবশ্যই ব্লেম করতে হবে, এবং যদি দোষী ব্যক্তি থাকে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনি মানুষ যদি রাস্তায় দুর্ঘটনায় মারা যায়, কাউকে ব্লেম করা যাবে না। মানুষ যদি টিকার ভাবে মারা যায়, কাউকে ব্লেম করা যাবে না, তাই না? শুধু রাজনৈতিক কারণে মানুষ মারা গেলে ভুয়া মামলা দিয়ে লোকজনকে গ্রেপ্তার করা যাবে, তাই না? এই দেশে শুধু রাজনৈতিক অপরাধগুলি অপরাধ। আপনি আমাকে একটা জিনিস বলেন, অন্তর্বর্তী সরকার সঙ্গত কারণে ডাব্লিউএইচওর সাথে মিটিং করে না, রিজিওনাল অফিসের সাথে। কেন? ডাব্লিউএইচওতে একজন আপত্তিকর ব্যক্তি, তাদের দৃষ্টিতে আপত্তিকর ব্যক্তি বসা ছিলেন। ওনার সাথে মিটিং করবে না তাই বলে ডাব্লিউএইচওতে আর কোন লোক নাই? উনি একা? আর কারো বিরুদ্ধে অপরাধ থাকলে, অন্যায়ের অভিযোগ থাকলে তাকে আইনগত প্রক্রিয়া নিয়ে আসবে বাংলাদেশে, তাকে বিচার করবে, শাস্তি দিবে, হোয়াট এভার। সেই জন্য আমাদের শিশুরা টিকা বঞ্চিত হবে। ওনাদের কাছে শিশুদের জীবনের চাইতে ওনাদের ইগো বড় হয়ে গেছিল। এইগুলি হচ্ছে বন্ধু বান্ধবরা অপরাধ করে এবং এই বন্ধু বান্ধবদের প্রতি আমাদের এক ধরনের সদয় আচরণ থাকে। আমরা ভাবি যে ওনারাই তো করেছে, তাহলে কি হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্বাস্থ্য সংস্কার কমিশন ছিল, একটা প্রস্তাবনা তারা থাকা অবস্থায় বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। স্বাস্থ্য সংস্কার কমিশনে একজন লোককে তারা চেয়ারম্যান বানিয়েছিলেন, যার প্রতিষ্ঠানের কাছে ওষুধ কোম্পানি টাকা পায়। ওষুধ টাকা পায় না, এই ওষুধ কোম্পানির টাকা নিয়ে গন্ডগোল করা হয়েছে। এইডস এর ওষুধ বন্ধ হয়েছে, কালাজ্বর ওষুধ, যক্ষার ওষুধ বন্ধ হয়েছে, অ্যান্টি রেবিস ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, অ্যান্টিভেনম পাওয়া যাচ্ছে না, স্নেক অ্যান্টিভেনম। সাপে কাটলে লোকে মারা যাবে, কাউকে দোষ দেওয়া যাবে না। কুকুরে কামড়ালে লোকে মারা যাবে, কাউকে দোষ দেওয়া যাবে না। একমাত্র মনে হয় মানুষকে কামড়ালে পরে দোষ দেওয়া যাবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিপূর্ণভাবে এক ধরনের অযোগ্য এক স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দিয়ে ওই জায়গাতে নষ্ট করা হয়েছে। ট্রান্সফার পোস্টিং গুলা কিভাবে হচ্ছিল? কেন স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ ছিল? বলা হচ্ছে স্বাস্থ্যকর্মীরা তো আন্দোলনে গিয়েছিলেন, তাই টিকা ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বেতন পায় নাই, এদেরকে বেতন দেওয়া হয় নাই, তারপরে এরা কাজ করে গিয়েছে। তারা বেতনের দাবিতে কিছু বলতে পারবে না, কিন্তু যদি ধরেন চাকরি করতো, কাজ করতো, টিকা ছিল, টিকা যে সংগ্রহ করা হয় না এই কথা তো অসত্য না। টিকা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে যার টিকা ডিউ আজকেই দিতে হবে, কালকে যার টিকা ডিউ কালকেই তাকে দিতে হবে, পরশু যার বয়স 9 মাস হবে তাকে পরশু দিন দিতে হবে। মাঝখানে আপনি 3 মাস বন্ধ রাখলেন, মানে আপনি প্রত্যেক দিন যে শিশুগুলির টিকা পাওয়ার কথা ছিল তারা টিকাটা পায় নাই। এবং হাম হচ্ছে এত অতি সংক্রামক ব্যাধি যে এইটার যে পার্সেন্টেজ অফ ইমিউনাইজেশন এটা অনেক হাই রাখতে হয়। এটা একটা শিশুর থেকে 15টা শিশুর হাম হয়। ফলে এইটার যে টিকাদানের হার এটা উচ্চ রাখতে হয়। এই টিকাদানের হার একটা সময় এসে 60%-এ নেমে গিয়েছিল, অথচ এটা রাখার কথা 90 থেকে ঊর্ধ্বে। তাহলে এই কাজগুলি যারা করেছে তারা কোনো জবাব দিবে না কেন? ট্রান্সফার প্রমোশন বন্ধ ছিল, একদিনে প্রমোশন হয় নাই, এক সপ্তাহের মধ্যে লোকজনের প্রমোশন হয় নাই। তাহলে এই স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ ছিল, বলা হচ্ছে স্বাস্থ্যকর্মীরা আন্দোলন করেছে সেই জন্য টিকা দেওয়া ডিসরাপ্টেড হয়েছে। আপনারা যে বেতন দেন না এটা বলবেন না? নিজেদের বেতন না বন্ধ রেখেছিলেন এই উপদেষ্টারা? ওনারা যে কতগুলো ব্যক্তিগত ভৃত্য নিয়োগ করেছিলেন 3টা স্বাস্থ্য মন্ত্রণালয়, ওই 3 ব্যক্তিগত ভৃত্যের বেতন বন্ধ ছিল 10ম গ্রেডে উপদেষ্টার নিজের পছন্দে,
এবং ওনাদের যে নিয়োগপত্র সেখানে লেখা ছিল যেটা ব্যক্তিগত পছন্দ, উনি উপদেষ্টা থাকা পর্যন্ত অথবা উনি যদি ইচ্ছা না করেন তাহলে এরা থাকবে। কিন্তু এরা তার আগেই পালিয়েছিল, তাদের চাকরি চলে গেছিল। কেন? দুর্নীতির অভিযোগে শাস্তি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জুন 2024 থেকে স্বাস্থ্যকর্মীদের বেতন হল্টেড হয়েছিল এবং 20,000 স্বাস্থ্যকর্মী, এই যে এইচপিএনএসপি বন্ধ হয়েছে, এই স্বাস্থ্যকর্মী তার ট্রানজিশন ফেজের পরে কোথায় যাবে তারা জানেন, আনসার্টেন ফিউচার। এদেরকে কেউ জবাব দেবে না? এরা বাংলাদেশের নাগরিক না? এদের চাকরির কোনো অধিকার নাই? এরা যে চাকরি করেছেন তাদের জানবার অধিকার নাই? চাকরিটা এরপরে কোথায় যাবে, কে বেতন দেবে, কি করবে, কি করে নাই? এরা তো মাসের পর মাস, বছরের পর বছর এই কাজটাই করেছে। অবশ্যই এই যে আজকের যে পরিস্থিতি, এটার জন্য অন্তর্বর্তী সরকারের দায় আছে এবং অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের দায় আছে এবং তারা একটা স্বাস্থ্য সংস্কার কমিশনের মধ্যে, আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিই, তারা ওখানে লিখেছিলেন ডাক্তাররা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট কোনো সংগঠন করতে পারবে না। অথচ তারা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট সংগঠনের সাথে এই স্বাস্থ্য সংস্কার কমিশন বসেছে, কিন্তু সরকার ডাব্লিউএইচওর সাথে বসতে পারে নাই। নিজেরা বলেছে যে রাজনৈতিক লোক চায় না ডাক্তারদের মধ্যে, কিন্তু তারা তাদেরকে বেছে বেছে কথা বলেছে, কিন্তু আমাদের সাথে কথা বলে নাই। যারা অরাজনৈতিক সংগঠন আছে ডাক্তারদের, তাদের সঙ্গে তারা বসে নাই, তারা রাজনৈতিক সংগঠনের সাথে বসেছে। এবং শুধু তাই না, আমি আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই, তারপরে তারা রাজনৈতিক বিবেচনায় পোস্টিং প্রমোশন দিয়েছে। এত বড় হিপোক্রিসি এটা তারা করেছে ওইখানে বসে, এবং এগুলো করার পর এখন বলছে অমুকে দেয়, তমুকে দেয়, এটা হয় না, ওইটা হয় না, এবং সবাই বলছে এই সরকার কি করবে। এই সরকারের ঘাড়ে তো হামটা ওনারা দিয়ে গিয়েছেন, এবং এখন থেকে এই কার্যক্রম শুরু করলে আবার হামকে নিয়ন্ত্রণ পর্যায়ে আনতে তো একটা সময় লাগবে, এবং সেই সময়টা তো টিকা দিয়েই আমাদেরকে আনতে হবে। এই সময়টা কতটুকু? এখানে তো স্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন, তারা বলেন এইটাকে আনতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় লাগবে, কারণ আবার টিকাদানের হারকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি একটা প্রশ্ন করেছেন না শুরুতে, 10টা বেড আছে। 10টা বেড কেন আছে? কারণ যখন একটা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে তখন কি আমি ওইটার জন্য 100টা বেড দিয়ে রাখবো? তাহলে তো রিসোর্সের অপচয়। 10টা বেড ছিল কারণ 10টা রোগী পাওয়া যেত না, পাওয়া যেত 8টা। আর এখন এত রোগী আসছে যে এখন আপনারা আমাদের বলছেন বেড বাড়াইতে, কিন্তু রোগী কি শুধু এইটা আসবে? আপনার খোঁজ নেন তো বাংলাদেশে এইডসের সংক্রমণ বেড়েছে কিনা, অথবা যাদের এইডস হয়েছিল তাদের রোগ ফ্লেয়ার আপ করছে কিনা ওষুধ পায় নাই বলে, যক্ষা বাড়ছে কিনা খোঁজ নেন, কালাজ্বর বাড়ছে কিনা খোঁজ নেন, অ্যান্টিরেবিস ভ্যাকসিন না থাকার কারণে মানুষ মারা গিয়েছে কিনা খোঁজ নেন। বাংলাদেশে কেবল মানুষ মরলে খবর হয় না, আপনার বাস পড়ে যাবে ফেরির উপরে, 40 জন একসাথে মারা যাবে, খোঁজ হয় না। শুধু মানুষের জীবনের দাম বাংলাদেশে সবচেয়ে কম, এবং এই মৃত্যুর জন্য কেউ দায় নিবে না। এ বলবে ও করেছে, ও বলবে ও করেছে, ও বলবে ও করেছে। অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই 18 মাসের বা এই 16 মাসের যে তৎপরতা, এটা ভালো করে খতিয়ে দেখা দরকার যে কেন তারা এটা সই করলেন না। আর সই যদি করবেনই না, তাহলে এটাকে মার্চ মাস পর্যন্ত ঝুলিয়ে রেখেছিলেন কেন? ওনারা যে সই করবেন না এটা তো বলেছেন মার্চ 2025-এ, অথচ 2025-এর জানুয়ারিতে পত্রিকাগুলি রিপোর্ট করেছে। তার আগে থেকে কথা বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর বারবার চিঠি দিয়েছে, তাদেরকে বারবার স্মরণ করে দিয়েছে যে এর জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এখানে তো রোগ বিশেষজ্ঞরা আছেন, তারা কথা বলেছেন। আর তখন অন্তর্বর্তী সরকার কি নিয়ে ব্যস্ত ছিল জানেন? একটা আইন বানানোর চেষ্টা করছিল, সকালবেলা বলবে বিকালবেলা সরকারি চাকরিজীবীর চাকরি চলে যাবে। তারা মুখে অধিকারের কথা বলতো, অথচ সামান্য চাকরির অধিকার, আত্মপক্ষ সমর্থনের অধিকার, সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। সরকারি কর্মকর্তারা সব চোখ মুখ বন্ধ করে বসেছিল, কারণ যদি ওই আইন করে সকালবেলা বলবে বিকালবেলা চাকরি চলে যাবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সচিবালয়ের ভিতরে আন্দোলন শুরু হয়েছিল এইটার কারণে, যে সকালে বলবে বিকালে চাকরি চলে যাবে। আজকে যে পরিস্থিতি, আমি বলবো যে এই পরিস্থিতির জন্য ওই সময়ে যে অপদার্থ লোকজনকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গাতে নিয়োগ দেওয়া হয়েছিল, ওই যে 3 ব্যক্তিগত উপদেষ্টা ছিল যারা প্রত্যেকদিন ট্রান্সফারের ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতো, এইসব লোকেরা দায়ী। তারা এইগুলা নিয়ে ব্যস্ত ছিল, তারা পয়সা কামাতে ব্যস্ত ছিল। কত টাকা লাগতো এই টাকার জন্য, মানে কত টাকা লাগতো আপনি খোঁজ নেন। আর এই সংস্কারের পিছনে কত টাকা খরচ করেছে খোঁজ নেন। গণভোটের পিছনে কত টাকা খরচ করেছে খোঁজ নেন। গণভোটের প্রচারণার জন্য যে 17 কোটি টাকা খরচ করে দিয়েছে সরকারের কাছ থেকে, টিকা কেনার টাকা পায় নাই।
আর এখনো গণভোট গণভোট করে লাফাচ্ছে। ভোটটা দিবে কে? বাচ্চারা না বাঁচলে? মুখে বলে ভবিষ্যৎ। পুরা ব্যবস্থাটাকে এই এইচপিএনসি বন্ধ করার পরে এটাকে 1998 সালের জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। আর উনি জাপানে ঘুরে বেড়াচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার আব্দুল লতিফ। আমি একটু ডাক্তার লেনিন চৌধুরী আপনার কাছে একটু আসি যে শুধু মার্চ মাসে সংক্রামক ব্যাধি হাসপাতালে 26 জন শিশুর মৃত্যু হয়েছে হামে। আমি তো বললামই যে গত 19 দিনে 94 জনের মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত বেশিরভাগ শিশুকে আইসিইউ বা এসডিইউ তে রাখতে হয়। পর্যাপ্ত সেই ব্যবস্থাপনা আছে কিনা, যেটি ডাক্তার আব্দুল তুষার বললেন যে অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনার গাফলতির কারণে আজকে এই পরিস্থিতিতে আমাদের উপনীত হয়েছে। আপনি কি তাই মনে করেন কিনা? ধন্যবাদ। এ পর্যন্ত রিপোর্টেড ডেথ অর্থাৎ শিশুর মৃত্যু যেগুলো রিপোর্ট করা হয়েছে গতকাল পর্যন্ত হচ্ছে 94 জন, 94 জন নন, 96 জন। এটা কিন্তু রিপোর্টেড ডেথ। আমরা সবসময় আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি রিপোর্টেড ডেথ যা অ্যাকচুয়াল বা সত্যিকারের মৃত্যুর সংখ্যা কিন্তু তার চেয়ে সবসময় বেশি হয়। এটি করোনার সময় দেখেছি এবং ডেঙ্গুর সময় দেখেছি। কারণ লিমিটেড মানে সীমাবদ্ধ জায়গা থেকে, হাসপাতাল থেকে তথ্য নিয়ে রিপোর্টেড ডেটটাকে লিখা হয়। যদি সরকার বলে 96 জন মারা গিয়েছে, আমরা ধরেই নিতে পারি এটাকে 3 বা 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আসে সেটি। আচ্ছা, এই মৃত্যুটা কেন গুরুত্বপূর্ণ এই জায়গাটা আমাদের দেখতে হবে। মৃত্যু দুই ধরনের হয়। একটা হচ্ছে নিশ্চিত, ইনএভিটেবল। একজন মানুষ তার জীবনের 80, 90, 100 বছর পার করেছে, একটা সময় সে জীবনের সমাপ্তি রেখাটা টানবে। এটা ইনএভিটেবল, অনিবার্য মৃত্যু। আরেকটা হচ্ছে প্রিভেন্টেবল ডেথ, প্রতিরোধযোগ্য মৃত্যু। একটা শিশুর মৃত্যুর কথা না, আমি তাকে মরে যেতে দিচ্ছি, অ্যালাউ টু ডাই। কিরকম? ধরুন 12 তলার ছাদে কতগুলো বাচ্চা খেলা করছে, 1, 2, 3, 4 বছর বাচ্চা, তারা লাফালাফি করছে। ছাদের চারদিকে একটি বেড়া আছে, বেড়াটা 4 ফিট উঁচু। এখন আমি বেড়াটা সরিয়ে ফেললাম, বাচ্চাদের খেলতে দিলাম, কি দাঁড়াবে? এই মানে খেলায় মগ্ন বাচ্চাদের কেউ কেউ কিন্তু পড়ে যাবে, পড়ে যেয়ে মারা যাবে। অর্থাৎ যে মৃত্যুটা প্রিভেন্ট করা যেত বেড়া দিয়ে, আমি সেই বেড়াটা সরিয়ে ফেললাম, অ্যালাউ টু ডাই। এটা কিন্তু হত্যাকাণ্ড। যে এই যে বাংলাদেশে হামের এবং হামের উপসর্গের মৃত্যুটা কিন্তু অ্যালাউ টু ডাই, শিশুদের মরতে দেয়া। কিভাবে দেখুন, হাম অত্যন্ত মানে অতি সংক্রমণশীল একটা রোগ। এই রোগের বিরুদ্ধে দলগত বা সামাজিক বা সম্মিলিত প্রতিরোধ যেটা শরীরের ভেতর তৈরি হয়, যেটাকে ইংলিশে বলে হার্ড ইমিউনিটি মেডিকেল ভাষায়, এবং লিটারারি ইংলিশে বলা হয় কমিউনিটি ইমিউনিটি। অর্থাৎ একটি দেশের যদি অধিকাংশ মানুষ, সেটি হামের ক্ষেত্রে 95% বেশি, যদি তারা সম্মিলিতভাবে তাদের শরীরে হাম প্রতিরোধী ক্ষমতা থাকে, তাহলে বাকি 5% যারা, তারা মানে সংক্রমণের ধারাবাহিকতা বা লাইন অফ ট্রান্সমিশন বন্ধ হওয়ার কারণে তাদের মধ্যে তারা আক্রান্ত হবে না। এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। টিকা দেওয়া বন্ধ করার মধ্য দিয়ে কি হলো, হার্ড ইমিউনিটিকে কমিয়ে এটি 60-এর কাছাকাছি আনা হলো। যেখানে 95% বেশি মানুষ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ছিল, সেটা কমিয়ে 60%-এর কাছাকাছি আনা হলো। অর্থাৎ অ্যালাউ টু ডাই মানে বেড়ার 4 ভাগে 3 ভাগের 1 ভাগ সরিয়ে দেওয়া হলো। তার মানে কিছু শিশু তাহলে মারা যাবে। এটাকে আসলে মৃত্যু না বলে বলা উচিত এক ধরনের, আমি শব্দটা ব্যবহার করব কি, আমার সঠিক শব্দ চয়ন আমি করতে আমার অসুবিধা হচ্ছে, পদ্ধতিগত হত্যাকাণ্ড, অথবা কিছু মানুষ মারা যাবে সেই আয়োজন করা, এরকম একটি পদ্ধতিগত হত্যাকাণ্ডই বলা উচিত। কারণ দেখুন, পুরো একটি গণ অভ্যুত্থানে সব মিলে মৃত্যুর সংখ্যা 1400 অথবা 1500। একটি দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন হলো, এর জন্য কত কিছু হলো। অথচ আমরা 100 রিপোর্টেড ডেথ হচ্ছে 100-র মতো কাছাকাছি, এবং আনরিপোর্টেড ডেথ 4 থেকে 500। তার মানে কি দাঁড়ালো? এরকম একটা মৃত্যুকে আমরা অ্যালাউ করলাম। যারা দায়িত্বে ছিল
এই যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যারা দায়িত্ব ছিল তাদের কাজটা কি ছিল? যিনি স্বাস্থ্যের দায়িত্বে ছিলেন তার দায়িত্ব ছিল যে স্বাস্থ্য দেখভালটা করা, কিন্তু তিনি স্বাস্থ্যের দেখভাল করলেন না। যেটি ডক্টর আব্দুল নূর তুষার যথার্থই বলেছেন যে অন্তত 10টি অতি প্রয়োজনীয় ওষুধ, তার মধ্যে একটি কিন্তু জন্ম নিয়ন্ত্রণের সামগ্রীও রয়েছে। ইতিমধ্যেই মাতৃমৃত্যু হার বেড়ে গিয়েছে, শিশু মৃত্যু হার বেড়ে গিয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু জন্মের হার, বার্থ রেট, সেটিও কিন্তু বাড়তে শুরু করেছে। এই যে এতগুলো জায়গায় যে অবক্ষয়ের সূচনা করলো, এটিকে ব্লেম গেম বা দোষারোপের খেলায় না নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন হওয়া দরকার, এবং এতে কে বা কারা সঠিক সিদ্ধান্ত না নেয়ার কারণে অথবা ইচ্ছাকৃত অবহেলার কারণে এই হত্যাকাণ্ডটি ঘটলো সেটা কিন্তু আলোচনায় আনা দরকার। এই কারণে যে দেখুন, হামের ক্ষেত্রে 95% বেশি মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা কিন্তু একদিনের বিষয় না। এটি অন্তত 2 যুগেরও বেশি সময় ধরে এই কাজটা চলে এই জায়গায় এসেছি। অর্থাৎ আমরা 2 যুগ হেঁটে হেঁটে একটি পাহাড়ের চূড়ায় উঠেছি, সেখান থেকে আমাকে নিচে নামিয়ে দেওয়া হলো। তার মানে দ্বিতীয়বার পাহাড়ের চূড়ায় যেতে আমাকে কতটা সময় দিতে হবে? আমাদের মনে রাখতে হবে গত 1.5 থেকে 2 বছরে, যখন 1.5 বছরে এই টিকাগুলো যখন বন্ধ ছিল, আমাদের দেশে গড়ে প্রতি বছর কম বেশি 30 লাখের মতো শিশু জন্মগ্রহণ করে। তার মানে 1.5 বছরে অন্তত 45 লাখ শিশু টিকাদান কর্মসূচির হামের টিকার বাইরে চলে গিয়েছে। যদি আমরা এটাকে 60 ভাগ বলি, তাহলেও কিন্তু আমরা দেখব যে এই অন্তত 15 থেকে 20 লাখ শিশু এই টিকাদানের বাইরে চলে গিয়েছে। তার মানেটা কি? মানেটা হচ্ছে এদের তো টিকাদানের আওতায় আনতেই হবে, একই সাথে যারা নতুন জন্ম নিচ্ছে তাদের শতভাগকে টিকা দিতে হবে। এর মধ্য দিয়েই তো আমরা সম্মিলিত বা হার্ড ইমিউনিটির দিকে যাব। এখন আমাদের জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই অবস্থা থেকে আমাদের তো উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটানোর জন্য জরুরিভাবে টিকা কেনা দেওয়ার যে উদ্যোগটা, এটি অভিনন্দনযোগ্য। একই সাথে আর যেন এই জাতীয় মৃত্যু না ঘটে সেদিকে জোর দেওয়ার জন্য বর্তমান যারা দায়িত্বে আছে তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। কিন্তু এর মধ্যে আমরা তাদের মধ্যে কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। যেমন ধরুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর বেডের অভাবে দুঃখজনকভাবে কিছু শিশু মারা গিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বললেন ওই হাসপাতালের পরিচারককে ফাঁসিতে চড়ানো উচিত। শব্দটা চড়ানো বলে পত্রিকাতে রিপোর্ট হয়েছে। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রী কার কি শাস্তি হতে পারে তিনি কি এভাবে বলার জন্য মানে ক্ষমতায়িত কি না? তিনি কি বলতে পারেন কার ফাঁসি হবে, কার ফ্লাইং স্কোয়াড হবে, কার জেল হবে বা কিছু হবে? তিনি বলতে পারেন না। তার দায়িত্বটা কার ভুলের জন্য এটা হয়েছে? ধরুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভেন্টিলেটর নেই, আইসিইউতে ভেন্টিলেটরের অভাব। ওই পরিচালক মহোদয় এর আগে যথাযথ কর্তৃপক্ষকে রিপোর্ট করেছেন না সেটা খতিয়ে দেখা দরকার। যার কাছে রিপোর্ট করা হয়েছিল তিনি কেন ব্যবস্থা নেননি সেটি খতিয়ে দেখা দরকার, এবং তাহলে মানে কার অবহেলাটা ঘটেছে সেটা খতিয়ে দেখা দরকার। তা না করে উনি বললেন তাকে কেন জানানো হয় না। আমি ঘটনাক্রমে সরকারি চাকরি বেশ কিছুদিন করেছি। একজন হাসপাতালের পরিচালক সরাসরি মন্ত্রীকে জানাবেন, এটা বোধহয় কার্যবিধির ভেতরে পড়ে না, মানে হায়ারার্কির যে ধরন সেখানে পড়ে না। তাহলে উনি কিভাবে এটি বললেন? মানে বিষয়টা দাঁড়িয়েছে কি, যাকেই দায়িত্ব দেয়া হোক না কেন তাকে পুরো বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। যেমন তিনি আবারও একটা কথা বলেছিলেন, কথাটা চমৎকার, চিকিৎসকরা মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে স্বাস্থ্য দেবে। ভেরি গুড। বাংলাদেশে 18 কোটির মতো লোক রয়েছে। মানে রেজিস্ট্রেশন প্রাপ্ত বা লাইসেন্স প্রাপ্ত চিকিৎসকের সংখ্যা এখন পর্যন্ত হচ্ছে 1,42,000-এর মতো। এর মধ্যে দেশের বাইরে আছেন, কেউ অসুস্থ অবস্থায় রিটায়ার করেছেন, কারো বয়স হওয়ার কারণে কেউ মারা গিয়েছেন। তাহলে আমরা ধরে নিতে পারি 1,25,000 থেকে 30,000 ডাক্তার এ দেশে আছেন। এদের মধ্যে ক্লিনিক্যাল ডাক্তার মানে রোগী দেখার ডাক্তার কত? যেমন ধরেন, যিনি অ্যানাটমি শিক্ষকতা করেন তিনি কিন্তু ক্লিনিক্যাল ডাক্তার না, যিনি ফিজিওলজি শিক্ষকতা করেন তিনি কিন্তু ক্লিনিক্যাল ডাক্তার না। তাহলে রোগী দেখার ডাক্তারের সংখ্যা কত? আমরা ধরে নিতে পারি আমাদের হিসেব অনুযায়ী কম বেশি 90,000-এর মতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ হচ্ছে প্রতি 1,000 লোকের জন্য একজন মেডিকেল ডক্টর থাকবে। তাহলে 18 কোটি লোকের জন্য কজন মেডিকেল ডাক্তার?
যদি সেটা আমরা হিসেব করি, এই 90,000 ডাক্তারকে দিয়ে তিনি কিভাবে মানুষের বাড়ি বাড়ি স্বাস্থ্যের ফেরি করে বেড়াবেন বলুন তো? আর উল্টা দিকে দেখেন, একজন ডাক্তারের বিপরীতে মানসম্পন্ন অনুপাত হচ্ছে 3 জন নার্স থাকবে। এখন 90,000 মেডিকেল ডক্টরের বিপরীতে নার্সের সংখ্যা রয়েছে 60,000-এর মতো, যেখানে দরকার 2,70,000 কমপক্ষে। এবং একজন চিকিৎসকের বিপরীতে 5 জন টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান থাকবে। সেখানে বাংলাদেশে কজন আছে? 30-35 জনের হাজারের বেশি আছে কিনা আমার সন্দেহ, এই হিসাবটা কোথাও পাওয়া যায় না। তার মানে দাঁড়াচ্ছে কি, একটি মানে অপর্যাপ্ত জনসংখ্যা, চিকিৎসা খাতে জনসংখ্যা নিয়ে, দক্ষ জনশক্তি নিয়ে তিনি এই জাতীয় জনতুষ্টিবাদী, মানুষকে খুশি করার তাৎক্ষণিক বক্তৃতা না দিয়ে যদি কাজের কাজটা শুরু করেন, একটি সঠিক পরিকল্পনা করেন, পরিকল্পনায় কি থাকতে হবে? থাকতে হবে, এখন পর্যন্ত এদেশে দেখুন আমাদের হাসপাতালের যে বেড, সব মিলে 1,72,000-এর মতো কম বেশি বেড রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতে হচ্ছে 1 লাখের মতো, আর সরকারি খাতে রয়েছে 72,000। তাহলে এই সরকারি খাতে বেড কিভাবে বাড়ানো যায় তার একটা পরিকল্পনা করা দরকার। ডাক্তারের সংখ্যা বাড়ানো যায়, নার্সের সংখ্যা বাড়ানো যায়, তার একটি পরিকল্পনা করা দরকার। এবং যেহেতু বেসরকারি স্বাস্থ্য সেবা খাত এখন চিকিৎসা সেবা সবচেয়ে বেশি দিচ্ছে, তাদেরকে সঠিকভাবে বিকশিত এবং নজরদারি করার এই পরিকল্পনাগুলো তার তো করা দরকার। সেটা করে যদি তিনি শুরু করেন, তাহলে আমরা আশাবাদী হতে পারি এবং যে খুব দ্রুতই আমরা এই জাতীয় সমস্যাকে অতিক্রম করতে পারব। দেশ সংলাপে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা এই আলোচনায় ফিরতে চাই। আমি অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ, আমার একদম বাঁ পাশে রয়েছেন ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি একটু আপনার কাছে আসি যে দেশে প্রতি 10,000 মানুষের জন্য যেখানে 44.5 জন স্বাস্থ্যকর্মী প্রয়োজন, সেখানে আছে মাত্র 8 জন। চিকিৎসা ব্যবস্থার বিদ্যমান যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের জন্য এটি আসলে কতটা অনুকূলে রয়েছে? একটি বিষয় হচ্ছে যে বর্তমানে হামের যে সংক্রমণ প্রতিরোধে যে ব্যবস্থাপনা, সেটি আসলে বা প্রস্তুতি কতটা দেখছেন? হামের যে মোটামুটি এখনকার বর্তমান যে ক্রাইসিসটা, সেটি নিয়ে আমরা আলোচনা শুনলাম, এবং একজন সাধারণ মানুষ থেকে উচ্চ পর্যায়ের মানুষ সকলেই এই একটা জিনিস বুঝেছে যে এই বিপর্যয়ের জন্য কারা দায়ী এবং এই বিপর্যয় কিভাবে প্রতিরোধ করা যেত সেটিও তারা জানে এবং সবাই জানে, এবং এটি সবাই আলোচনা করে। এবং একই কথা যে ইন্টেরিম ফেল করছে, কেন ইন্টেরিম এই কাজটা ঠিক মতো করেনি, টিকা আমদানি করেনি। যাই হোক, সে বিষয়ে তুষার ভাই আলোচনা করেছেন, লেলিন ভাই আলোচনা করেছেন, এবং আমিও তার সঙ্গে একমত পোষণ করে বলছি যে এই করোনা যেমন হঠাৎ আসলো, করোনাকালীন সময়টা ম্যানেজমেন্ট প্রোটোকল তৈরি করা, সেটি করতেও তারপরে ন্যাশনাল একটা কমিটি করা হয়েছিল সেটি, এবং একটু কিন্তু হকচকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল করোনার সময়টাতে। এই হামের বিষয়টাও কিন্তু অনেকটা সেরকমই। তুষার ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন যে এই বিষয়টাতে আসলে প্রস্তুতি থাকবার কথাও ছিল না, কারণ হাম হতো 1-2 জন, 1 লাখ মানুষের মধ্যে হয়তো 10 জনের হতো। শিশুদের ক্ষেত্রে ইমিউনাইজেশনটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, শিশুদের হতো না, অনেক ক্ষেত্রে দেখা যেত একটু বয়স্কদের হয়েছে, এবং সেটিতে মৃত্যু হতো না। এখন সেটি দেখা যাচ্ছে, এবং বর্তমান সরকারের যেটি করা উচিত বলে আমরা মনে করি, যদিও আমি আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞ না এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ না, একজন সাধারণ মানুষ হিসেবে এবং ওষুধ শিল্পের এবং ওষুধ বিজ্ঞানের সামান্য একজন ছাত্র হিসেবে এটুক বলতে পারি যে বিগত অভিজ্ঞতা থেকে আপনারা দেখেছেন যে করোনা অতিমারির সময় যেভাবে ম্যানেজমেন্টটা করা হয়েছিল, আমার তো মনে হয় যে এই করোনার ওই সময়টাতে যদি ইন্টারিম থাকতো, তাহলে যে কি লেজে গোবরে অবস্থা হতো, তাহলে আমরা টের পেতাম যে কি অবস্থা হচ্ছে। যাই হোক, আমি সেদিকে আর না যাই। প্রথমে একটা ম্যানেজমেন্ট কমিটি করা দরকার, ন্যাশনাল কমিটি। লেনিন ভাইও যেটা বলছিলেন, একটা চিকিৎসা প্রোটোকল তৈরি করা দরকার, এবং ওই প্রোটোকলটাই সকল হাসপাতালে, সকল ক্লিনিকে, সকল স্বাস্থ্য সেবার যে জায়গাগুলো আছে সেগুলোতে ওই চিকিৎসা প্রোটোকলটা ফলো করতে হবে। প্লাস এখন পর্যন্ত কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট যেটি হওয়ার দরকার ছিল, ওই অ্যাওয়ারনেসটা কিন্তু ওইভাবে হচ্ছে না।
কেন হচ্ছে না এটি নিয়েও আমার একটু, আমি ওই দিন চিন্তা করছিলাম, আচ্ছা এরকম এটা তো এই যে থান্ডারস্টর্ম হয় বিভিন্ন সময়, সঙ্গে সঙ্গে সরকার সেটিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে, তাহলে এটিকেও প্রায়োরিটির মধ্যে নিয়ে আসতে হবে। এটি যে একটি দুর্যোগ আকারে চলে আসছে এবং আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে, এটি প্রথমে অ্যাকনলেজ করতে হবে। প্রথম এই অ্যাকনলেজ করার পরে হচ্ছে দ্বিতীয় কাজটা, যে পাবলিক অ্যাওয়ারনেস ডেভেলপ করার পরে, করার মাধ্যমে এটার প্রতিরোধ কিছুটা সম্ভব। তারপরে আসি আমরা এটার ম্যানেজমেন্টটা, হসপিটাল ম্যানেজমেন্ট, পারিবারিক ম্যানেজমেন্ট, কখন তাকে হসপিটালাইজ করতে হবে, কখন তাকে হয়তো বাসায় একটু মশারির মধ্যে আইসোলেটেড অবস্থায় রেখে তাকে চিকিৎসা দেওয়া যেতে পারে। এই যে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, একটা ন্যাশনাল কমিটি গঠন করে একটা টোটাল একটা চিকিৎসা প্রোটোকল তৈরি করা, এবং সেই প্রোটোকলের মাধ্যমে বাংলাদেশের সমস্ত যে হাসপাতাল এবং ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলোতে এই একই প্রোটোকল ফলো করে সেই চিকিৎসাগুলো দিতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় বিষয়টি, একটি বিষয় আপনি কথা বলতে বলেছেন, শিশু রোগের চিকিৎসা। আপনি প্রথমে যে কথাটা বলেছেন যে আমাদের কতজনে ডাক্তার দরকার, আমরা একটা হিসাব করেছিলাম 2 লক্ষ 3 লক্ষর মতো ডাক্তার দরকার, আমাদের আছে 90,000। আচ্ছা বলেন তো শিশু রোগ বিশেষজ্ঞ কতজন দরকার, আমাদের আছে কতজন? এটি যদি দেখেন, আমি ওই দিন চিন্তা করছিলাম, এটির অবস্থা অত্যন্ত ভয়াবহ। শিশু রোগ বিশেষজ্ঞ যদি আপনি খুঁজেন, আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা একজন ভালো চিকিৎসা শিশু রোগ বিশেষজ্ঞকে, মানে নিওনেটাল স্পেশালিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, চাইল্ডের তো আবার 2টা ভাগ হয়, একেবারে সদ্যজাত শিশু আর একটু হয়তো 8 থেকে 10, 11 সে পর্যন্ত, তার সংখ্যা কেমন? সেটার সংখ্যা কিন্তু আসলে মারাত্মক। শিশুদের চিকিৎসা করে কারা? এবং আমি ডাক্তারদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে শিশু রোগের চিকিৎসা, শিশুদের প্রেসক্রিপশন, শিশুদের ডায়াগনোসিস, শিশুদের ইভেন ডায়াগনোসিস করার জন্য যে স্যাম্পল কালেকশন, সেটিও কিন্তু ডিফারেন্ট। এবং শিশুদের যে ডোজিং, শিশুদের যে ড্রাগ, শিশুদের যে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা। এবং আলাদাভাবে কনসেন্ট্রেট না করার কারণে একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে, আমি ছোট্ট একটু উদাহরণ দিই 1 মিনিটে। আমার মেয়ের একবার ডায়রিয়া হলো, মানে ওয়াটারি ডায়রিয়া। তো আমি এক ডক্টরের কাছে নিলাম, উনি বললেন ওর স্যালাইন খাওয়ান, আর যদি 3 দিন পরে যদি সেটি ভালো না হয় তাহলে এই ওষুধটা আপনি দিবেন। আমি নিয়ে আসলাম, এদিকে বাসার লোকজন তো অস্থির, না এতদিন ধরে 2 দিন ধরে ভালো হয় না, কিন্তু উনি শিশু রোগ বিশেষজ্ঞ। আমি কথাটা এই জন্য বলছি। আর হয় সেম প্রেসক্রিপশনে আপনি যদি শিশু রোগ বিশেষজ্ঞ ছাড়া অন্য ডক্টরের কাছে যান, এটা কিন্তু স্বীকার করতে হবে আমাদের। প্রথমেই এমন একটা ওষুধ দিবে, দ্বিতীয় সঙ্গে সঙ্গে তার হয়তো ডায়রিয়াটা ভালো হয়ে যাবে, কিন্তু ডায়রিয়াটা ভালো হলো, হোয়াটস অ্যাবাউট হিজ কিডনি, তার লিভার, তার অন্যান্য যে অর্গানগুলোর কি হচ্ছে, এই জিনিসগুলো। এই জন্য আমি বলছি যে শিশু রোগের চিকিৎসা আমরা চিন্তা করি, শিশু স্বাস্থ্যের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের মাইন্ড সেট আপটা সেইভাবে ডেভেলপ করতে হবে। এবং ডাক্তারের সংখ্যা সাধারণ মানুষের জন্য যেমন অপ্রতুল, তার চেয়ে অনেক অনেক গুণ অপ্রতুল শিশু রোগ বিশেষজ্ঞের সংখ্যা। ধন্যবাদ। জি ধন্যবাদ অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ। আমি একটু যেতে চাই, একদম আমার ডানে রয়েছেন ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক টিবি হাসপাতাল। আমি একটু আপনার কাছে আসি। রাষ্ট্রের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে, সেখানে 18 যে অনুচ্ছেদ, সেখানে বলা আছে যে জনগণের জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন। সেটি রাষ্ট্র আসলে কতটা কর্তব্য বলিয়া গণ্য করছেন? আরেকটি বিষয়, আপনিও বলছিলেন যে ওপি কার্যক্রম, প্রাক 30টি ওপি কার্যক্রম বন্ধ করা হয়েছে, সেটি কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বন্ধ করা হয়েছে, এবং টিকা ক্রয় আসলে এখন কোন পর্যায়ে রয়েছে, আপনি যদি বলেন 3টি বিষয়। ধন্যবাদ।
প্রথম কোশ্চেনটা হলো যে আসলে আমরা অতীত থেকে তো অনেক কিছু শিক্ষা নিই এবং সামনের দিকে আমরা ভালো কিছু আনয়ন করার চেষ্টা করি। যেটা হলো যে বলা হচ্ছিল সবাই মিলে যে ওপি বন্ধ ছিল, এখন তাদেরকে এই করা উচিত সে করা উচিত, সেটা তো তদন্ত সাপেক্ষে বিষয়। প্রমাণ হলে অবশ্যই দোষী ব্যক্তি শাস্তি পাবেন। আপনারা জানেন যে এই সরকার নির্বাচন এসছে, এর মধ্যে স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাচ্ছে, সেটার মধ্যে কিন্তু অনেকগুলো মডেল আছে কিছু, যেটা হলো যে ল্যাব স্থাপন করা, ফার্মেসি, মানে চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সে কার্যক্রম তো আছে। এবং ই হেলথ কার্ড এবং জিডিপি 5% স্বাস্থ্য খাতে নিয়ে আসে, এগুলো তো কার্যক্রমের মধ্যেই আছে। এবং একটা দেশের অর্থনৈতিক কাঠামো গড়ি হয় স্বাস্থ্য খাত যদি উন্নত হয়, সে দেশটা কিন্তু উন্নত দেশে পৌঁছে। তো সবকিছু মিলে আসলে স্বাস্থ্য খাতকে যে সাজানোটা, এটা তো সময় সাপেক্ষ, একদিনে তো রাতারাতি সম্ভব হবে না। সেটার জন্য অপেক্ষা করতে হবে। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো, সেটার জন্য সবাই সহযোগিতা প্রয়োজন। এবং আপনারা জানেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর সবাই মিলে কিন্তু আমরা সবকিছু দুর্যোগে আমরা কাজ করে যাচ্ছি। হাম নিয়ে তো কাজ হচ্ছে, কালকে থেকে টিকা শুরু, এই যে ব্যবস্থাপনা, এগুলো কিন্তু চলছে। আমরা ডাক্তাররা সবসময় কিন্তু মানুষের পাশে আছি, কিন্তু হয়তো বা রোগী যারা আছেন তারা হয়তো দেরি করে আসছেন। তো সবকিছু মিলে যে এই ক্রাইসিসের সময় কিন্তু আমরা যদি বলি রেগুলার কিন্তু আমরা জুম মিটিং এর মাধ্যমে কি হবে, হাম নিয়ে আমাদের কি করা উচিত, আরো কি উন্নতি করা যায়, মানুষকে অ্যাওয়ারনেসের জায়গা থেকে কিন্তু ডেইলি প্রতিদিন কিন্তু আমাদের জুম মিটিং গুলো হচ্ছে, আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানে হাম এখন কি, হাম কিভাবে ছড়াচ্ছে, লক্ষণগুলো কি, এগুলো কিন্তু জানে, কিন্তু সচেতন আসলে সবাই হচ্ছে না, যেটা আমরা কোভিড কালীন সময় দেখে আসছি। আর এই বিষয়গুলো আসলে ওপিগুলো বন্ধ ছিল। আপনারা জানেন যে ওপির আন্ডার আপনার 38টা ওপি ছিল, সেটা সেক্টর প্রোগ্রাম, যেটা বন্ধ থাকার কারণে কিন্তু ভ্যাকসিন থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ডিজাস্টার হয়েছে, সেটা 2024-25 সালে। তো সেখানে হামের টিকা দেওয়ার ভ্যাকসিনটা অনেকটা কম ছিল, যে কম থাকার কারণে মানুষের মধ্যে হামটা ছড়িয়ে পড়েছে। একজন হামে আক্রান্ত রোগী 15 থেকে 18 জনকে ছড়াতে পারে। এই যে ছড়িয়ে পড়ছে, সেটা কিন্তু আসলে যখন ছড়িয়ে পড়ে তখন তা রোধ করা যায় না, কিন্তু যদি আমি পেশেন্টটাকে আইসোলেশনে রাখি তাহলে কিন্তু অবশ্যই রোধ করা যায়। এই জিনিসগুলো আসলে এত দ্রুত হয়ে গেছে যে মানুষ আসলে তখন চিকিৎসকের কাছে আসা, ট্রিটমেন্ট নেওয়া, সেটাই কিন্তু আসলে অনেকটুকু আসলে সচেতনতা অভাবে ছিল। এবং সেটাকে নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা একটু ধৈর্য ধারণ করতে হবে আসলে হাম প্রতিরোধ করার জন্য। একমাত্র প্রতিরোধ ভ্যাকসিন, তারপরে আক্রান্ত হলে তার চিকিৎসা আছে। যখন চিকিৎসা নিতে একটু দেরি হয়ে যায়, কারণ হাম তো আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। প্রথমে হামের ভাইরাসটা শ্বাসতন্ত্রে ঢোকার পরে কিন্তু আমাদের নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট আস্তে আস্তে শুরু হয়, জ্বরটা হয়। এবং সেটা যদি চিকিৎসা না করি, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশন হয়ে আমাদের নিউমোনিয়া হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, শিশুরা, এবং মস্তিষ্কের মধ্যে এনক্লাভেটাসে প্রদাহ হয়ে মারা যাচ্ছে। এই জিনিসগুলো আসলে পর্যায়ক্রমে হচ্ছে। যখন আমি চিকিৎসকের সাথে শুরুতে আসবো, তখন কিন্তু অনেকটুকু প্রতিরোধ করা যায়, কিন্তু সেটা আসলে সবসময় দেরি করে মানুষ আসা, মানে অত কেয়ার না করা, ঘরের মধ্যে তাকে আইসোলেশনে রাখা, কখন তাকে হাসপাতাল নিতে হবে সেটাও কিন্তু অনেক সময় মানুষ বুঝতে পারে না। এই যে বুঝতে না পারার কারণে আমরা কিন্তু বারবার করে ডাক্তার অ্যাওয়ার করি, বারবার করে আমরা কাউন্সিলিং করি যে কিভাবে কি করতে হবে, সেটুকু আসলে মাথায় নিতে হবে। সবকিছু মিলে যদি বলা হয় আসলে আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি মানে ঠেলে সাজানোর ব্যবস্থাপনা, সেগুলো কিন্তু করা হচ্ছে। এবং সবাই সজাগ আছে, আমরা স্বাস্থ্য খাতটা সবসময় ছুটি বাতিল করা, সব যে কোনো দুর্যোগে বাতিল করা হয়, আমরা মানুষের পাশেই আছি। সেটা হলো যে আতঙ্কিত হবেন না, সচেতন হবেন। কারণ আতঙ্কিত হয়ে আসলে কোনো লাভ নেই, কারণ যেটা হওয়ার তো হয়েছে, হামে আক্রান্ত বাড়ছে, কিন্তু যদি সচেতন হয়, সতর্ক থাকে, তাহলে কিন্তু অবশ্যই নির্মূল করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডক্টর আয়েশা আক্তার। আমি একটু যেতে চাই, আমার বা পাশে রয়েছেন ডক্টর মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইডিসিআর। আপনার কাছে আসি যে হাম যেহেতু বলা হচ্ছে যে অতি সংক্রমিত একটি ব্যাধি, সেক্ষেত্রে আসলে বড়দের ঝুঁকি সেক্ষেত্রে কতটা? আমরা দেখছি যে ছোট শিশুদের ক্ষেত্রে সেই সংখ্যাটা অনেক বেশি। এই রোগের লক্ষণগুলো তো আপনি নিশ্চয়ই বলেছেন। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আসলে ঝুঁকি কতটা তৈরি হচ্ছে এবং সতর্কতা অবলম্বন করা কিভাবে তারা অবলম্বন করবে, একটু যদি বলেন। জি, ধন্যবাদ। বড়দেরও আছে সংক্রমিত হওয়ার, কিন্তু বড়রা ইতিমধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলে শিশুদের চাইতে বেশি। কাজেই তারা সংক্রমিত হতে পারে, তাদের শিশুদের মতো অত গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিটা কম। তবে গর্ভবতী নারীদের ঝুঁকিটা বেশি, কারণ গর্ভ অবস্থায় প্রাকৃতিক কারণেই তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এবং গর্ভবতী অবস্থায় যদি কারো হাম হয়, তাকে সর্বোচ্চ যত্ন নিয়ে চিকিৎসাটা করতে হবে। তো আমি যেটা বলতে যাচ্ছি যে এই মুহূর্তে আমাদের কি করণীয় দরকার, তিনটা জিনিস আমাদের পাশাপাশি করতে হবে। একটা হলো যে এখনই যারা হাসপাতালে আছে
এই শিশুরাই বিশেষ করে ওরাই হাসপাতালে আছে। তাদের চিকিৎসা ব্যবস্থাটা বিকেন্দ্রীভূত করা দরকার। এক জায়গায় 100 জায়গায় 500 জন থাকলে, ডাক্তার থাকলে কিন্তু চিকিৎসা দেওয়া যায় না। সেখানকার জায়গাটা সীমাবদ্ধ, সুযোগ সুবিধা সীমাবদ্ধ, আর সেখানে অতিরিক্ত ঔষধ দিলেও কিন্তু হবে না। অক্সিজেনও যদি দেওয়া হয়, অক্সিজেন লাগাতে হলে একটা কাঠামো লাগে। কাজেই চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকৃত করে যেখানে যেখানে হটস্পট আছে সেখানে এই শিশুগুলোকে বাঁচাতে হবে যথাসম্ভব। দ্বিতীয় হচ্ছে, যেটা সরকার ইতিমধ্যেই আমরা আশা করি আগামীকাল তারা গণটিকাদান শুরু করবে। এই টিকাদানও আমাদেরকে শুরু করতে হবে যেখানে হটস্পট আছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই জায়গাগুলো চিহ্নিত করেছেন। সেখানে সকল শিশুকে টিকা দিতে হবে। যারা টিকা নিয়েছেন আগে তাদেরকে দিতে হবে, এবং এই বিষয়ে কোনো রকম কেউ যেন দ্বিধাদ্বন্দ্বে না ভোগে। তৃতীয় হচ্ছে, যে সমস্ত রোগীরা হাসপাতালে আছে তাদের ঠিকানাগুলো নিয়ে, যেটা আইডিসিআর করে থাকে, কন্ট্রাক্ট ট্রেসিং, যে বাড়ি বাড়ি গিয়ে রোগী খুঁজে তাদেরকে, আমি এটা আগেও বলেছি যে তাদেরকে চিকিৎসা করা এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা। আর যে সচ্ছল পরিবার সে হয়তো ঘরে থেকে চিকিৎসা করতে পারবে। এবং যে সমস্ত মানে নিম্ন আয়ের মানুষ তাদের বাচ্চাকে হাসপাতালে রাখলে তাদের কাজ করে খায়, দৈনন্দিন তার দিন আনে দিন খায়, তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে তার বাচ্চার বাবা মা বা মাকে। তাহলে কিন্তু তারা হাসপাতালে এসে শিশুর চিকিৎসাতে আগ্রহী হবে এবং তা আলাদা থাকবে। আরেকটা কথা বলে আমি শেষ করবো, কারণ আমাদের হয়তো আরেকটা রাউন্ড পাবো কিনা জানি না। স্বাস্থ্যের বিষয়ে যে সংস্কারের প্রস্তাবগুলো করা হয়েছে, অন্তর্বর্তী সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিশন করেছিলেন, তারা অনেক ভালো প্রস্তাব দিয়েছে, যুগোপযোগী প্রস্তাব দিয়েছে। এবং বিএনপি তাদের দলীয় যে নির্বাচন ইশতেহার, স্বাস্থ্য বিষয়ে অত্যন্ত কতগুলো ভালো প্রস্তাব তারা দিয়েছে, যে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রিক স্বাস্থ্য কাঠামোটাকে পুনঃসজ্জিত করা। এখন তো আমাদের পিরামিডের উল্টোটা আছে, আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি স্পেশালাইজ হাসপাতালে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবার অবস্থা খুবই খারাপ। আমাদের তুষার সহ অনেকে বলেছে যে কি অবস্থা। এইটা বাস্তবায়ন করার জন্য আমাদের লোক ঠিক করা দরকার। এখন যারা আমাদের স্বাস্থ্যের কাজ চালাচ্ছেন তারা যদি সঠিকভাবে এগুলো করতে পারতেন তাহলে সংস্কারের প্রয়োজন ছিল না। এই জন্য 2011 সালে যে স্বাস্থ্যনীতি, সেখানে বলা হয়েছিল একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন করা হবে, যারা এই সমস্ত বিষয়টাকে দেখবেন। তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, কিন্তু তারা এই যে নতুন যে সংস্কারগুলো করা হবে সেইগুলো তারা চিহ্নিত করে কাকে দিয়ে কোন কাজটা করবেন সেগুলো করা, এবং এটাকে তারা দেখভাল করবেন, মনিটরিং করবেন। এই স্বাস্থ্য সংস্কার কমিশন বলেছে একটা জনস্বাস্থ্যের একটা ডাইরেক্টরেট আলাদা করার কথা। অর্থাৎ এই জনস্বাস্থ্যের যে বিষয়টা এখন খুব জরুরি, রোগীর সংখ্যা যদি কমানোর জন্য আমরা জোর না দিই, আমরা ঘরে ঘরে হাসপাতাল তৈরি করেও এই রোগগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। রোগ প্রতিরোধ করা এবং স্বাস্থ্য উন্নয়নের উপর জোর দিতে হবে, যেটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না, আরো 30-35টি মন্ত্রণালয়ের কাজ। এই নতুন কর্তৃপক্ষ আমাদের তৈরি করা দরকার। স্বাস্থ্য কমিশন 2011 সাল থেকে বলা হয়েছে, স্বাস্থ্য সংস্কার কমিশন আবারও বলেছে, এটা করলে তারা একটা কাজের গতি আনতে পারবে। এভাবে যদি আমরা এই কাজের দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে আমরা করি, এবং কাদেরকে দিয়ে স্বাস্থ্য কমিশন করা হবে, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবে কিন্তু লেখা আছে, সেখানে রাজনীতিবিদদের মধ্যে সরকারি দল, বিরোধী দল, যারা এক্সপার্ট কিন্তু সরকারি চাকরির মধ্যে নাই, আবার যারা সরকারি চাকরিতে আছে তারাও, এই একটা সেটা এই কাজগুলোতে আমাদের হাত দেওয়া দরকার। তাহলে শুধুমাত্র রশিদ বাবু স্যার বলেছেন জনতুষ্টিবাদী কতগুলো ধমক দেওয়া, কথা বলা, মিডিয়ার আকর্ষণ করা, আসল কাজগুলো কিন্তু এগুলো আড়ালে পড়ে যাবে, এবং যখন আসল কাজে হাত দেওয়া হবে তখন অনেকগুলো জটিল পরিস্থিতি চলে আসবে। যেমন হাম চলে আসলো, এভাবে যক্ষার একটা প্রাদুর্ভাব হতে পারে, HIV/AIDS এর প্রাদুর্ভাব হতে পারে, কারণ ওখানেও কিন্তু আমাদের একই সমস্যা হয়েছে অপারেশন প্ল্যান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তহবিল প্রত্যাহারের কারণে। আশা করি যে এই কাজগুলো যদি আমাদের সরকার মনোযোগ দেন তাহলে আমরা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখতে পাবো। ধন্যবাদ ডক্টর মোশতাক হোসেন। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর রশিদি মাহবুব আপনার কাছে। বলা হচ্ছে যে বজ্রপাতের মতোই এসেছে হামের সংক্রমণ এবং অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রায়শই খবর শুনছি যে সমন্বয়হীনতা রয়েছে, এবং বেসরকারি হাসপাতালগুলো কিন্তু হামের রোগীগুলোকে নিচ্ছে না অধিকাংশ হাসপাতালই। সেক্ষেত্রে আসলে এই যে চিকিৎসা ব্যবস্থা কতটা ব্যাহত হচ্ছে বা প্রস্তুতি সরকারের পক্ষ থেকে আমরা কতটা দেখছি? এটা বজ্রপাতের মতো আসছে, হ্যাঁ, তাদের কাছে, কিন্তু এটা ইনএভিটেবল ছিল, যে কারণে এটা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে দুটো জিনিস। একটা হলো
ইমিউনাইজেশনের যে প্রোগ্রামটা তারা নিয়েছে সঠিকভাবে সেটা করতে পারবে কিনা। আর দ্বিতীয়টা হচ্ছে তাদের চিকিৎসা, ঘরে রেখা হাসপাতালে না, যেখানে করতে হবে তার জন্য প্রোটোকলটা কি, কিভাবে করবে, এটা আমরা কোভিডের আমলেও দেখেছি, এখনো দেখেছি। এখানে যে আইসিইউ 100% লাগবে তাও নয়, সুতরাং এটা ম্যানেজেবল। আমার মনে হচ্ছে সরকার যে স্টেপগুলো নিয়েছে, ব্লেম গেম না দিয়ে উপযুক্ত লোককে যদি দায়িত্ব দিয়ে, এখানে প্রথম কাজটা হচ্ছে ইমিউনাইজেশন প্রিভেন্টিভটা আপনারা চালু করেন, প্রোটোকলটা ঠিক করেন, কে হাসপাতালে যাবে কে হাসপাতালে যাবে না, এটা কিন্তু আপনারা ঠিক করে দেন, তাতে এই ক্রাইসিসটা মিট আপ করা যাবে। এটা মিট আপ করা যাবে না, এটা আমরা বিশ্বাস করি না। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যখাত নিয়ে আপনারা যারা মিডিয়াতে আছেন, জনগণের যে প্রত্যাশা তা নিয়ে আমরা দেখছি একটা সমস্যা আছে। সরকারকে আগে নির্ণয় করতে হবে সে কতটুকু দিতে পারবে। হাসপাতাল খোলা থাকাই মানে চিকিৎসা না, সেখানে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে তার একটা সাপ্লাই লাগে, সেই সাপ্লাইটা সরকারের পয়সায় দিতে হয়। আমাদের কতগুলো বিটার অভিজ্ঞতা আছে, সরকারি হাসপাতালে যেটুকু সুযোগ সুবিধা সেটা কিন্তু দরিদ্ররা পায় না, প্রিভিলেজ পিপলেই ওখানের ইয়াটা নিয়ে নেয়। আর ওখানকার শাসন যে ব্যাপারটা সেটা কিন্তু খুব পিকুলিয়ার। সেই পিকুলিয়ারিটিটা কি, ওখানকার যে জায়গাগুলো আমরা যেটা দেখেছি, সরকার যখন এই প্রজেক্টগুলো করে তখন কিন্তু যখন যেটা দরকার সেখানে সেটা নাই। সরকার কিন্তু তার ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রত্যেকটাকে একই ফর্মুলাতে দেখে, নিড বেস কিন্তু নাই। আমার কোন জায়গায় কোন কাজটা করা দরকার সেটাতে ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক এবং ম্যান পাওয়ার আছে কিনা, এটার জন্য কিন্তু ডিসেন্ট্রালাইজেশনের একটা ইম্পর্টেন্ট জায়গা আছে। আপনি এটা করতে পারবেন না আপনার সেক্রেটারিয়েটের থেকে বুরুঙ্গামারির চিকিৎসা ব্যবস্থাটা ভালো করা, এটা আপনার পক্ষে সম্ভবপর না। এবং জনগণকে আপনার এর সাথে ইনভলভ করে, যেমন আমরা দেখেছি কতগুলো জায়গায় এটার কিন্তু এফিকেসি আমরা পেয়েছি, যেটা হচ্ছে ঝিনাইদহে একটা প্রজেক্ট ছিল, সদ্যস্ফূর্ত সরকার নয়, সেখানে কিন্তু গর্ভবতী মাদেরকে চিকিৎসা করার একটা হাসপাতালে ছিল এবং জনগণকে সেখানে ইনভলভ করেছিল। তো এগুলো কিন্তু আমার যেটা ধারণা, জনসম্পৃক্ততা ছাড়া যে কোনো প্রজেক্ট করেন না কেন সেখানে কিন্তু লাভ হবে না। আর যেহেতু এটা জনসেবামূলক কাজ, স্বচ্ছতার ভিত্তিতে এই কাজগুলো করতে হবে। চিকিৎসকরা কি করবে? আমি চিকিৎসকদের ব্যাপারে বলি, এরা হচ্ছে স্বাস্থ্য খাতের শ্রমিক। শ্রমিককে আপনারা যতই চাপেন না কেন, শ্রমিক তো কাজ করতে পারবে না যদি তাকে সেই জিনিসগুলো না দেন। আপনি গিয়ে দেখেন যে বর্তমানের যে প্ল্যানিংয়ে সেখানেও ডিফেক্ট আছে। প্রত্যেক উপজেলার বাজেট এক, কিন্তু প্রত্যেক জেলার উপজেলার রোগ কিন্তু এক নাও হতে পারে, লোক সংখ্যা এক নাও হতে পারে। গ্রাউন্ড লেভেলে কিন্তু কেউ যায় না, সেটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রণ কক্ষে বসে তারা অ্যাভারেজ করে দিয়ে দেয়। তো এগুলোর জন্য কিন্তু আমরা, বাংলাদেশের স্বাস্থ্যনীতি 2টা হয়েছে, 2000 সালে একটা হয়েছে, 2011-তে একটা হয়েছে, সংস্কার কমে, এগুলো কিন্তু সবই লিপিবদ্ধ আছে, কিন্তু এগুলো কেউ কনসার্ন না। কারণ কনসার্ন না হচ্ছে এই কারণে যে এই জায়গায় তারা ইনভেস্টমেন্টটা কম্পারেটিভলি কম করতে চায়। হয়তো আমাদের রিসোর্স নাই, ঠিকই আছে, কিন্তু আবার আমি বলবো কাদেরকে এটা দিবেন বিনা পয়সায়, কাকে দিবেন না। আপনি ইচ্ছা করলে তো কার্ডিয়াক সার্জারি সব জায়গায় নিতে পারবেন না, সবাইকে কার্ডিয়াক সার্জারি বা ক্যান্সারের চিকিৎসা বিনা পয়সায় দিতে পারবেন না। তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে সীমাবদ্ধতা আছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনার যেটুকু টাকা পয়সা আছে জনস্বার্থে সেখানে কাকে কোনটা দিবেন সেটা আপনাকে স্ট্রিক্টলি ফলো করেন। তার জন্য কিন্তু দরকার সচিবালয় নয়, রিজিওনাল বেসিসে এগুলোকে যাওয়া। আমি এটাই প্রত্যাশা করব। ধন্যবাদ অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব। আমি একটু ডক্টর আব্দুল তুষার আপনার কাছে আসি, যে আপনি নিজেও বলেছিলেন যে সরকার আসলে 1.5 মাস বয়সে সরকারের সেই প্রস্তুতিটা ছিল না। স্বাস্থ্যমন্ত্রী নিজেও বলেছেন যে সরকারের প্রস্তুতি ছিল না। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের হামের টিকাদানের কর্মসূচির আওতায় আনা হচ্ছে যাতে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। ন্যাশনাল ইমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইনও চালু করা হয়েছে বলে জানিয়েছে সরকারের পক্ষ থেকে। এখন যে পরিস্থিতি সারা দেশে হামের, গত মার্চ মাসে আমি বলছিলাম যে 26 জন মারা গেছে শুধু সংক্রমণ ব্যাধি যে হাসপাতালটি, সেখানে শিশু মারা গেছে। এই ক্ষেত্রে আসলে এই প্রস্তুতিগুলো কতটা উপসর্গ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, একটু সংক্ষেপে 3 মিনিটে যদি বলেন। এটা আনা যাবে, এটা আস্তে আস্তে আসবে, এটা তো একটা সায়েন্টিফিক প্রক্রিয়া, এটা তো আর রাতারাতি হবে না। সরকার যে ব্যবস্থাগুলি নিয়েছেন সেগুলি তারা
যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে নিয়েছেন এবং ভবিষ্যতে আরো করবেন বলে আমরা আশা করি। এটা যদি তারা করেন, টিকা সরবরাহ নিশ্চিত করা হয়, হামের যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়া যায়, মৃত্যুর হারকে কমিয়ে আনা যায়, পাশাপাশি ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদেরকে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে যা তথ্য সেগুলি সরবরাহ করা হয়। কারণ এটাও তো বুঝতে হবে যে এই পরিমাণে হামের রোগী তো ডাক্তাররা বা এই রোগগুলি তো ডাক্তাররা অনেকদিন ধরে হ্যান্ডেল করেন না। আর সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এটা কিন্তু আলাদা একটা ডাক্তারি সাবজেক্ট, সাব সাবজেক্ট। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের আলাদা ব্যবস্থা দিয়ে থাকে। এমনকি পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে সংক্রামক ব্যাধি হাসপাতাল আলাদা থাকে, শুধু তাই না, হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধির যে অংশটি সেটি কিন্তু হাসপাতাল থেকে আলাদা থাকে, যাতে হাসপাতালের সাধারণ রোগীকে সংক্রামক ব্যাধিগ্রস্তরা আক্রান্ত না করেন। আমার নিজের বন্ধু আছে আমেরিকায়, আমরা একসাথে পড়াশোনা করেছি, সে তার হাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগটাকেই দেখে। তো এরকম বিষয়াবলী রয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের হাসপাতালগুলি যেভাবে তৈরি, এই হাসপাতালগুলি তার ইনফ্রাস্ট্রাকচারাল কারণেই সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন ঢাকা মেডিকেল কলেজের কথা আমি বলি, সেখানে আমি পড়াশোনা করেছি। এই হাসপাতালে অনেকগুলি প্রবেশ দ্বার আছে। হাসপাতালে আপনি সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি যে কোনো জায়গা দিয়ে যে কোনো লোক ঢুকতে পারে, মানুষ ঢোকে, বিড়াল ঢোকে, কুকুর ঢোকে, মানে সব ঢুকে পড়তে পারে। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে হাসপাতালে কে ঢুকবে এবং বের হবে, এই ব্যাপারে এই পথ মানে ঢোকা এবং বের হওয়াটাকেও নিয়ন্ত্রণ করতে হয়। তারপরে নিয়ন্ত্রণ করতে হয়, আপনি সব জায়গা থেকে সব জায়গায় বিনা বাধায় চলে যেতে পারবেন না। কিন্তু আমাদের এই হাসপাতালের কথা যদি চিন্তা করেন, তাহলে এক বিভাগকে টপকে আরেকটা বিভাগে যেতে হয়। কারণ আমাদের এই হাসপাতালটা হচ্ছে একটা লম্বা ভবন এবং এই ভবনটার মধ্যে হওয়ার কথা ছিল সচিবালয় বঙ্গভঙ্গের পরে। সচিবালয় যখন হলো না, বঙ্গভঙ্গ রদ হলো, এটা হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং তারপরে এটা হলো ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল। ফলে এই ভবনটা কিন্তু হাসপাতালের জন্য প্রস্তুতকৃত না। এখানে বিরাট করিডোর, বিরাট বারান্দা এবং মাঝখানে মাঝখানে ঘর, সেগুলিকে ভেঙে ওয়ার্ড করা হয়েছে। মানে এটা একটা সাইন্টিফিক্যালি হাসপাতালের ভবনই না। তাহলে বলেন, এইখানে আপনি সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করতে গেলে অনেক কিছু করতে হবে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা বিজ্ঞান, এটা রাতারাতি হয় না, কিন্তু বিজ্ঞান পদ্ধতি অবলম্বন করলে এটা দ্রুত রোধ করা সম্ভব। যেসব ব্যবস্থা তারা নিয়েছেন তাতে আমার ধারণা যে 3 মাসের মধ্যে এই প্রকোপ অনেক কমে আসবে এবং তারপরে এই বছরের শেষে যেতে যেতে এই রোগের যে সংক্রমণের হারটা বা যে অবস্থা দেখছি এটা নিয়ন্ত্রিত হয়ে যাবে। কিন্তু এখন যেটা হচ্ছে এটা মহামারী বলতে মোশতাক ভাই দ্বিধা করেছেন, কারণ এই ঘোষণাগুলি দেওয়ার ক্ষেত্রেও না ডাক্তারদেরকে দ্বিধাগ্রস্ত হয়ে বসে থাকতে হয়। কারণ ঘোষণা দিলে কার জানি কালকে চাকরি চলে যাবে। আপনি এটা মহামারী বললেন কেন? আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশের প্রথম এইডস রোগী যখন ধরা পড়ে, এইডস রোগীদের একটা কমিশন ছিল এইডস রোগ নিয়ে, সেটার সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন আমার শিক্ষক প্রফেসর এস.জি.এম. চৌধুরী। সরকার তাকে বাধা দিচ্ছিল, ওই সময় এরশাদ সরকার ছিল, যে এটা বলা যাবে না, এটা বললে আমাদের বিরাট মানে বাংলাদেশ এইডস হতে পারে না, এটা আমরা তাহলে আমাদের ধর্মকর্ম নাই, সব প্রমাণিত হয়ে যাবে, মানে একটা সোশ্যাল ট্যাবু। অথচ এইডস এর প্রথম কথাই ছিল যে এই ট্যাবুটাকেই, এটাকে আমাদেরকে অস্বীকার করতে হবে, এই যে বলিস না, এইটা না বলতে হবে, তাই না? তো উনি করলেন কি, একটা সংবাদ সম্মেলন দেখে এটা বলে দিলেন। বলার পরে ওনাকে ওই অবস্থায় ট্রান্সফার করা হলো রংপুরে। এই অবস্থা কিন্তু এখনো বদলায় নাই এবং এই জিনিসটা এখনো আছে। ফলে ডাক্তাররা এটাকে মহামারী কিনা, সংজ্ঞা অনুযায়ী এটা মহামারী, কিন্তু এটা বলা যাবে না। কারণ বললে পরে দেখা যাবে যে উনি এখন আছেন এইখানে, কালকে থাকবে মনে করেন তেঁতুলিয়ায়। তো এই তো অবস্থাটা, তো এই কারণে অনেক কিছু বাধাগ্রস্ত হয়। ফলে এটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, এইখানে একটি হচ্ছে প্রতিরোধ। আমাদেরকে আগেই অসুখ যাতে না হয় সেটা করতে হয়। সেটা করলে স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ কমে, চাপ কমলে চিকিৎসা প্রদান করা সহজতর হয়। তারপর হচ্ছে প্রতিকার, চিকিৎসা, এবং চিকিৎসার জায়গাটিতে সকল কিছু সরবরাহ থাকতে হয়। ডাক্তার আছে, নার্স নাই, নার্স আছে, ওয়ার্ড বয় নাই, ওয়ার্ড বয় আছে, ওষুধ নাই, ওষুধ আছে, ক্লিনার নাই, ক্লিনার আছে, পাহারা নাই, পাহারা আছে, কিন্তু মাস্তান ঢুকে, মানে আপনি অবস্থাটা বুঝতে পেরেছেন। এটা একটা কম্পোজিট একটা জায়গা যেখানে সকলকে এইখানে কন্ট্রিবিউট করতে হয়। ক্লিনার যদি ক্লিন না করে, আপনি ইনফেকশন কি করে প্রিভেন্ট করবেন? কিংবা ওষুধ যদি না পাওয়া যায়, আপনি কি করে রোগীকে অপারেশনের পরে বাঁচিয়ে রাখবেন? কারণ সার্জারির পরে তো তাকে ইনফেকশন কন্ট্রোল করতে হয়। তো এরকম অনেক কিছু আছে। ডাক্তারি বিষয়টা একটা অর্কেস্ট্রার মতো। আপনি দেখবেন যে অর্কেস্ট্রার যে মাস্টার অফ দ্য হোল থিং, উনি এরকম করেন, কিন্তু বেহালার জায়গায় বেহালা বাজে, তারপরে বাঁশির জায়গায় বাঁশি বাজে। ওরকম এই পুরো হাসপাতালটা একটা অর্কেস্ট্রার মতো, এটাকে একসঙ্গে চলতে হয়। এইটা হচ্ছে দ্বিতীয় কথা। কিন্তু আমি প্রতিরোধ করলাম, প্রতিকার করলাম, কিন্তু তারপরে তো হচ্ছে প্রতিশ্রুতি, এটাকে টিকিয়ে রাখতে হবে। এবং এই টিকিয়ে রাখার জায়গাটাতেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছেন। এটা তো ছিল একটা জায়গাতে, ওইখান থেকে আমরা পড়ে গেলাম কেন?
পড়ে গেলাম কারণ তারা প্রায়োরিটি দিতে পারলেন না, তারা বুঝলেন না কোনটা আগে করতে হবে এবং কোনটা পরে করতে হবে, কোনটা বেশি জরুরি কোনটা কম জরুরি। ওনারা কি করলেন, ওনারা জনতুষ্টির দিকে গেলেন। WHO প্রধানের আমার ভাল লাগে না, এই জন্য WHO সাথে কথা বলেন। এটা কি, এটা জনতুষ্টি? কিংবা আগের সরকার অনেক দুর্নীতি করেছে, আমরা আগে দুর্নীতি খুঁজে বের করি, এটা কি, এটা জনতুষ্টি? ওনাদের উচিত ছিল দুর্নীতির জায়গায় দুর্নীতি হয়েছে এটা তো ধরবেন, ওনারা তো করছেন না, কিন্তু কাজটা তো চালু রাখা দরকার ছিল। এবং তারপরে তারা কি করলেন, তারপরে তারা নিজেরা কত ভালো এটা প্রমাণ করার চেষ্টা করলেন, করতে গিয়ে কি করলেন, একটা ভঙ্গুর অবস্থায় এই জিনিসটাকে রেখে চলে গেলেন। এখন দেখেন ঘটনাটা কি হওয়ার কথা ছিল, এই স্বাস্থ্যমন্ত্রীকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল সব দায় দায়িত্ব আগের উপদেষ্টার, উনি কি সেটা দিয়েছেন? এই স্বাস্থ্য সচিবকে নিশ্চয় আগের স্বাস্থ্য সচিব সবকিছু বুঝিয়ে দিয়ে যাবেন। তারা কি সেইখানে কোন জায়গাতে অ্যালার্ম আছে এই অ্যালার্ম গুলা বলেছিলেন? যেসব জায়গাতে উচ্চ কণ্ঠে কথা বলতে হবে সেই কথাগুলি কি বলে গিয়েছিলেন? সামনে কি বিপদ আছে এই ব্যাপারে কি সতর্ক করেছিলেন? আপনি আমাকে বলেন, গত 18 মাসে, মানে এই সরকার আসার আগের 18 মাসে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য বিষয়ক কয়টা ওয়ার্নিং, কয়টা ঘোষণা, কয়টা প্রস্তুতি কিংবা কয়টা কাজ জনগণকে করতে বলা হয়েছে? তারা ঢোল বাজিয়ে নেমেছিলেন, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দিলে গণভোট হবে। কিন্তু ওই সময় আমরা একটা কথা বলেছিলাম যে ভোট যে দিবে, ভোটের জন্য ভোটার বেঁচে না থাকলে কে ভোট দিবে? ওনারা, আপনার মনে আছে, ওনারা একটা কাজ করেছিলেন, ওনারা এসে বলেছিলেন ভোটের বয়স নামিয়ে দিতে হবে 18 থেকে 17-তে, তারপরে বলেছিলেন 16-তে। এবং এনসিপি নামে একটা অর্গানাইজেশন আছে, তার ম্যানিফেস্টোর মধ্যে তারা লিখেছিলেন যে আমরা সরকারে গেলে 16 বছরে ভোট দিব। আমি যদি এখন সার্কাস্টিক্যালি বলি যে মানুষ হাম হয়ে মরে যাবে, 16 বছরের বেশি বাঁচবে না, নানান রোগে 16 বছর আগেই মরে যেতে পারে, এই জন্য 16 বছরেই ভোটটা দিয়ে ফেলতে হবে, ব্যাপারটা কি এরকম? মানুষকে শুধু বাঁচিয়ে রাখলেই হয় না, মানুষকে বেঁচে থাকার জন্য সে উপকরণ প্রতিনিয়ত সরবরাহ করতে হয়। আপনি শিশু মৃত্যুর হার কমাতে চেয়েছেন, কিন্তু আপনি মৃত্যুর কারণগুলি দূর করার যে জায়গা, সেই জায়গাতে হাত দিলেন না। এবং আপনি জনসংখ্যাকে প্রতিরোধ করার জন্য যে কাজগুলি, সেগুলিকে পর্যন্ত ব্যাহত করে দিলেন। তো এই জায়গাতে যখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছেছে, আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য বিভাগের অতি দ্রুত জনগণকে আশ্বস্ত করা প্রয়োজন এবং তাদেরকে বলতে হবে এই কথাগুলি যে আমরা কি পরিকল্পনা নিয়েছি, কতদিনের মধ্যে আমরা এই কাজে সফল হব, কি কি অসুবিধা রয়েছে এবং কতদিন জনগণকে এই দুর্ভোগটা সহ্য করতে হবে। একজন শিশুর মৃত্যু কোনোভাবেই তার বাবা মা এবং ফ্যামিলি মেনে নিবে না, এটা সম্ভব না। ফলে এটাকে মেনে নিতে বলা যাবে না, বলতে হবে যে যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যাতে এটা না হয় সেই ব্যবস্থাও এখনই নেওয়া হয়েছে। হামের যে সংক্রমণ সেটি অতিমাত্রায় বাড়ছে, সেই সঙ্গে কিন্তু অন্যান্য সংক্রমণগুলো, গুটি বসন্ত বা আরো বেশ কয়েকটি রোগের সংক্রমণ কিন্তু বাড়ছে। আমাদের প্রস্তুতি কি, আমরা সে বিষয়ে কি খেয়াল রাখছে কিনা বা লক্ষ্য আছে কিনা সরকার? হামের সংক্রমণ বাড়ার তো একটা গ্রাহ্য একটা কারণ তো আমরা এর মধ্যে আলোচনা করেছি, সেটা হচ্ছে আমাদের দেশে বিদ্যমান যে কমিউনিটি ইমিউনিটি বা হার্ড ইমিউনিটি, অর্থাৎ সম্মিলিত যে শরীরের প্রতিরোধ ক্ষমতা, সেটি একটি নিরাপদ পর্যায়ে ছিল। টিকা না দেওয়ার জন্য এই ধারাবাহিকতাটা নষ্ট হয়, ফলে আমাদের বিপুল সংখ্যক মানুষের, শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। এ কারণে হামের সংক্রমণ বাড়ছে। কিন্তু অন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটার ব্যাপারে আসলে অধিকাংশ লোকই নজর দিতে চায় না, সেটা হচ্ছে যে এই যে পরিবর্তিত যে পরিবেশ, একই সাথে পরিবেশের প্রত্যেকটা উপাদান, সেটি পানি হোক, বাতাস হোক, মাটি হোক, অথবা যা যা আছে, বায়ু হোক, সবকিছুতে যে পরিমাণ দূষণ ছড়িয়েছে, এই দূষণের কারণে আমাদের দেশের ভেতরে যে ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি রোগ ছড়ানোর মতো, অথবা সুবিধাবাদী যে রাজাকার টাইপের যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো রয়েছে, এরা সক্রিয় হয়ে মানুষকে আক্রান্ত করছে। তাহলে যদি আমরা আমাদের জনগোষ্ঠীকে সংক্রামক ব্যাধির হাত থেকে রক্ষা করতে চাই, এমনকি অসংক্রামক ব্যাধির হাত থেকেও রক্ষা করতে চাই, তাহলে বায়ু, বাতাস, পানি, মাটি সহ খাদ্য ইত্যাদি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের দূষণের বিরুদ্ধে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আরো একবার আসার চেষ্টা করবো আমার অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ স্যার, আপনার কাছে একটু আসি যে 2025-26 অর্থ বছরের স্বাস্থ্য খাতের যে বাজেট, সেটি দেখেছি 5.30%, যা 42,000 কোটি টাকা। এটি আসলে আমাদের যে মোট জনসংখ্যা, তার স্বাস্থ্য সুরক্ষা কতটা পর্যাপ্ত? এক কথায় বললে এটি পর্যাপ্ত নয়, এক কথায় বললে। কারণ
স্বাস্থ্যে আপনার বাজেটটা বেশি থাকতে হবে, শিক্ষায়ও থাকতে হবে। এটি আমরা বারবার বলে আসছি, এটি আসলে বলার কোনো বিষয় না। যে বিষয়টা আমরা বলি, যে মনে করি যে আলোচনাটা করা দরকার, সেটি হলো যে এই স্বল্প বাজেটের মধ্যেও কিভাবে এটিকে সম্পূর্ণভাবে সর্বোচ্চ ব্যবহারটা নিশ্চিত করা যায়, এটুক নিয়ে আমরা বলতে পারি। সেটি হলো অপচয় কিছু হয়, এখন টাকাই হচ্ছে 42,000 কোটি, অপচয় হবে আর কত %? তারপরেও কিছু কিছু অপচয় হয়, তার এবং মধ্যে আমরা অতীতে দুর্নীতিও দেখেছি, অতীতে স্বাস্থ্য খাতে। দুর্নীতিও হয়েছে, এবং দুর্নীতি হয়েছে সেগুলোকে কমিয়ে, দুর্নীতিটাকে কমিয়ে, দুর্নীতিটাকে মিনিমাইজ করে, একেবারে আমরা অপচয় বন্ধ করে এটিকে কিন্তু আরেকটু আপগ্রেড করা সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আরো একবার আসার চেষ্টা করবো। ডক্টর আয়েশা আক্তার, আপনার কাছে আসি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইউনিসেফ থেকে টিকা ক্রয়ের প্রক্রিয়া শেষ পর্যায়ে, আসলে কোন পর্যায়ে রয়েছে, টিকার সংকট এখন রয়েছে কিনা একটু যদি বলেন। ধন্যবাদ। জানেন তো আগামীকালকে থেকে যে আমাদের 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে ইপিআই এর মাধ্যমে। এটা হলো যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যেটার আলোকে কিন্তু সারা বাংলাদেশে আমাদের স্বাস্থ্যসেবা কর্মীরা আছেন, এবং এটা সুন্দরভাবে করার জন্য কিন্তু সবার সহযোগিতা প্রয়োজন। কারণ আপনারা জানেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু কাজ করা হয়। কেউ যদি মানে ওইভাবে যদি না করে, একসাথে সবাই মিলে কাজ না করে, কোনো কাজই কিন্তু সুষ্ঠুভাবে হয় না। সুষ্ঠুভাবে করার জন্য সবারই সহযোগিতার প্রয়োজন, সে কাজটাও করা হচ্ছে, এবং সেক্ষেত্রে সবার সহযোগিতা চাচ্ছি। এবং স্বাস্থ্যসেবা কিন্তু এটা মানুষের মৌলিক অধিকার, এটা কিন্তু কাউকে এমন না যে আমি অধিকার এনে দিচ্ছি, এটা কিন্তু সবারই মৌলিক অধিকার, সবার জন্য প্রযোজ্য। সে অধিকারটা সবার জন্য প্রযোজ্য হবে, সরকার সেভাবে কাজ করছে। সবার উচিত হলো একসাথে মিলে কাজ করা এবং সেটাকে সম্পন্ন করা সফলভাবে। টিকাদান কর্মসূচি, সেটা সহযোগিতা যাচ্ছি সবার কাছে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আয়েশা আক্তার। আমি একটু ডক্টর মোশতাক হোসেন স্যার আপনার কাছে আবারও আসি। যাদের আগে হামের টিকা দেওয়া হয়েছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আসলে কতটা থাকে, এবং হাম হলে রোগীদের কতদিন পর্যন্ত আলাদা রাখতে হয়? সর্বশেষ কথা আসলে কি বলবেন যে হামের যে প্রাদুর্ভাব, যেটিকে ডক্টর আব্দুল নূর তুষার বললেন যে মহামারী পর্যায়ে পৌঁছে গেছে, কি বলবেন শেষ কথা? হামের দুটো টিকা দেওয়ার পরে তাদের প্রায় 100% প্রতিরোধ ক্ষমতা হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি এখন 9 মাস বয়সের নিচেও হাম হচ্ছে। কাজে এখন যে জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে, যারা আগে টিকা দিয়েছেন তাদেরকেও দিতে হবে। এ বিষয়ে কেউ যেন হেজিটেট না করেন, দ্বিধাদ্বন্দ্ব না করেন। তো আমি যেটা বলবো যে দেখুন, যে কোনো পরিবর্তনের বিষয়, আমি স্বাস্থ্যের সংস্কারের কথা বলেছিলাম, সেটা বলে শেষ করব। এখানে যারা এই সংস্কারের জন্য উপকৃত হবেন, সেই সাধারণ মানুষ বা তাদের কে যারা প্রতিনিধিত্ব করেন, তাদেরকে এখানে যদি আমরা দায়িত্ব না দিই, তাহলে কিন্তু পরিবর্তনটা হবে না। যারা বর্তমান ব্যবস্থায় লাভবান হচ্ছেন, তারা ভালোই আছেন, তারা তো পরিবর্তন করতে যাবেন না। কাজে আপনি হামের প্রাদুর্ভাব মোকাবেলা করার কথা বলুন, বা ভবিষ্যতে অন্যান্য রোগের প্রাদুর্ভাব বন্ধ করা বা মহামারী বন্ধ করার জন্য আমাদেরকে এই যে সার্বজনীন নীতি, যে যাদের জন্য দরকার তাদেরকে দিয়েই কাজটা করতে হবে, তাহলে এটা অর্থবহ পরিবর্তন হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব স্যার আপনার কাছে। হামের রোগীদের কারণে বসন্ত সহ অন্যান্য রোগীরাও কিন্তু সংক্রমিত হচ্ছে, কাউকে আইসোলেটেড করা যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে সরকারের ভিন্ন কোনো প্রস্তুতি আমরা দেখছি কিনা? সরকারের দেখছি কিনা জানি না, কিন্তু আমরা যেটা জানি যে এই যে প্রস্তুতি নিতে হবে, আপনি যে সমস্যাটার কথা বললেন, আমরা আবারও বলছি, হামটাকে বর্তমান প্রেক্ষাপটে এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং জাতিকে হাম মুক্ত করতে হবে। তার জন্য দুটো প্রোগ্রামে আমরা বলেছি, একটা হলো টিকা দেওয়া, আর একটা হচ্ছে তাদের চিকিৎসা করা। থার্ড যেটা হচ্ছে সচেতনতা, কিভাবে এটার থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে, তার সচেতনতাটাও কিন্তু এই এডুকেশনটাও লাগবে, এবং এটা প্রচার ভালোভাবে করতে হবে, যেভাবে আমরা করেছিলাম করোনাকালীন। সুতরাং সেই জায়গাটাতে যদি না যায়, এটা খালি আপনার ওই 2-4টা স্পটে চিকিৎসা করে সমাধান হবে না। তো আমার মনে হচ্ছে সরকার এই ব্যাপারে আন্তরিক হবে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, ডাইরেক্টরেট এদেরকে অ্যাক্টিভেট করবে, এবং অ্যাট দি সেম টাইম জনগণকে রিঅ্যাসিওর করবে উই আর কামিং।
এটাই হবে আজকালকার দিনের মূল লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর রশিদি মাহমুদ। আমি ডক্টর আব্দুল নূর তুষার আপনার কাছে আসি যে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল হামের রোগীদের নিচ্ছে না, একটি সমন্বয়হীনতা আছে এবং আইসিইউ এসডিও এগুলো খুবই কম। সেক্ষেত্রে আপনি মহামারীর রূপ নিচ্ছে যে হামের প্রাদুর্ভাব, মানে সেই ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি দরকার, শেষ কথা আপনি কি বলবেন? আমি এক লাইনে শেষ করি, সেটি হচ্ছে যে আমরা কিছু হলেই বলি কি আইসিইউর বেড নাই। আইসিইউতে কিন্তু সব রোগী যায় না। আইসিইউতে যারা যান তারা যে কোনো অসুখেই দেখা যায় ম্যাক্সিমাম 10% আইসিইউতে যান। ফলে আইসিইউ করে মানে অস্থির হওয়ার চাইতে আমাদের বেশি দরকার হচ্ছে যে বাকি যে 90% আছেন তাদেরকে সুস্থ করে বাড়ি ফেরত পাঠানো। আমরা যদি নিচের দিকে সুস্থ করতে না পারি তখনই আইসিইউর উপরে চাপ পড়ে, অর্থাৎ যে রোগীর খারাপ হওয়ার কথা না সে যদি চিকিৎসা না পেয়ে খারাপ হয়ে যায় তাকে আগে চিকিৎসা দিতে হবে। ফলে আইসিইউতে বেড সবসময় কম থাকবে, এটাই স্বাভাবিক। আইসিইউ পর্যন্ত তো এত রোগী যাবে না। কিন্তু আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে এই ব্যাপারে ডাক্তারদেরকে, স্বাস্থ্যকর্মীদেরকে যেমন একদিকে প্রশিক্ষিত করে তুলতে হবে, মানে বলে দিতে হবে তাদের কি করা উচিত। পাশাপাশি বেসরকারি হাসপাতালে হামের রোগী নিচ্ছে না ব্যাপারটা সেরকম না, যারা নিতে সক্ষম তারা নিবেন, কিন্তু যারা নিতে সক্ষম না তারা যদি নেন তাহলে তারা রোগীর চিকিৎসাও করতে পারবেন না, উল্টো ওই হামের কারণে এই ইনফেকশনটা আরো ছড়িয়ে দিবেন, কারণ সেখানে সুস্থ রোগী আছেন। আমাদের এখানে আবেগের একটা বিষয় আছে, আমরা মনে করি যে হাসপাতালে নিলেই ভর্তি করলেই রোগী সুস্থ হবে, কিন্তু অনেক সময় রয়েছে যে হাসপাতাল যে রোগের জন্য না সেখানে রোগীকে ভর্তি করিয়ে দিলে বরং রোগীর ক্ষতি হয়। আমাদেরকে অবশ্যই আমাদের রিসোর্স ম্যানেজমেন্টের দুর্বলতা আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা আছে, সেটা একদিনে দূর হবে না। আমি মনে করি যে একটি সমন্বিত কার্যক্রম যদি আমরা চালু করতে পারি, আমাদের রিসোর্স কি এবং সেই অনুযায়ী আমরা কিভাবে রিসোর্স অ্যালোকেশন করব এই জায়গাটা যদি আমরা যেতে পারি তাহলে আমরা দ্রুত এই বিষয়টিকে মোকাবেলা করতে পারবো। এবং বহুবার ডিজিটাইজেশনের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে ডিজিটাল কোনো ব্যবস্থা আমরা এখনো চালু করতে পারি নাই। আমার মনে হয় যে এইগুলিকে যত দ্রুত ডিজিটাইজেশন করতে পারবো আমরা, আমাদের স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেটর যারা, প্রশাসক যারা, তারা অতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। এখন কিন্তু তাদেরকেও দৌড়াদৌড়ি করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গাতে। আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য প্রশাসনকে আরো প্রশিক্ষণ, আরো স্বাধীনতা এবং আরো এম্পাওয়ারমেন্ট করা দরকার। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। আমি জনাব ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে আসি। ভিটামিন এ এর মজুদ কমে আসছে, এটি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তিনি জানিয়েছেন। এটার জন্য সরকারের কি প্রস্তুতি আছে বা অন্য কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে কিনা? 1 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ। দুটো বিষয়, একটা হচ্ছে যে কাজগুলো নিয়মিত চলছে সেটা ভিটামিন এ হোক অথবা টিকা বা যাই হোক না কেন, এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো একটি জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য এক ধরনের প্রস্তুতি পরিকল্পনা সবসময়ই থাকে। এখন সেটাকে মাঝে মাঝে ড্রিল করতে হয়, ফায়ার ড্রিলের মতো। যদি এই ড্রিলটা করা যায় যে জরুরি যদি দুর্যোগ হয় তারপরে কি করবে, অথবা কোনো একটি রোগের যদি সংক্রমণ ঘটে, সেই ড্রিলটা যদি আমরা নিয়মিত করতে পারি, অর্থাৎ প্রিপেয়ারনেস প্ল্যানকে মাঝে মাঝে ড্রিলের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করতে পারি, তাহলে দক্ষতা বাড়বে। অন্যদিকে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এখানে যে বাজেট দেওয়া হয় স্বাস্থ্যে সেটি জিডিপির 1% কম এখন পর্যন্ত, কিন্তু এই সরকার জিডিপির 5% বাজেট বরাদ্দের জন্য তারা তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে। কিন্তু যে বাজেটটি দেয়া হয় জিডিপির 1% কম, সেটাকে ব্যবহার করার জন্য, কাজে লাগানোর জন্য সামর্থ্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য কাঠামোর নেই। অতএব এই জায়গাটাই যদি পরিবর্তন করা না যায়, কোনো ইতিবাচক কোনো পরিবর্তন করা না যায়, তাহলে কিন্তু যতই প্রতিশ্রুতি দেয়া হোক না কেন, বাস্তবে কাজের মাঠে কিন্তু আমরা তেমন কোনো উন্নয়ন দেখব না। অসংখ্য ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী। আমি একটু অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ স্যার, আপনার শেষ কথা 30 সেকেন্ডে যদি বলেন। আসলে 30 সেকেন্ডে যদি বলি সেটা হলো যে আমি সবগুলো একটু যদি সাম আপ করে থাকি, বর্তমান যে ক্রাইসিসটা, এটিকে আমাদেরকে ক্রাইসিস বলে ঘোষণা দিতে হবে এবং সেটি সরকারের পক্ষ থেকে, এবং তার পরবর্তীতে আমরা আলোচনার মধ্যে এসছে যে কি কি করণীয়। আমাদের অতীত অভিজ্ঞতা আছে, আমাদের বিশেষজ্ঞরা আছেন, তাদের সঙ্গে বসে একটা সুন্দর প্ল্যান করে সেটাকে এক্সিকিউট করলে আমার মনে হয় এই দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ স্যার। আমি শেষ করতে চাই ডক্টর আয়েশা আক্তার, উপপরিচালক টিবি হাসপাতাল। আপনাকে দিয়ে আমরা দেখেছি শুধু হামের টিকাই নয়, আমরা সাপে কামড়ানো ভ্যাকসিন, অ্যান্টিভেনম, জলাতঙ্কের যেসব টিকা রয়েছে সবকিছুরই কিছু সংকট আমরা দেখি, বিশেষ করে জেলা পর্যায়ে আরো সংকটটি প্রকট। এই ক্ষেত্রে আসলে কি করবে সরকার, মানে সরকার কি প্রস্তুতি আছে যে সেগুলো মোকাবেলার ক্ষেত্রে? জি ধন্যবাদ।
প্রস্তুতিটা যেটুকু ছিল না আপনারা জানেন হাম নিয়ে, সেটা কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে। এরকম পার্ট বাই পার্ট সবটাই কিন্তু করা হবে। এক্ষেত্রে যদি যক্ষার কথা আমি বলি, যেহেতু আমি যক্ষা হাসপাতালে আছি, সেক্ষেত্রে মাঝে কিন্তু আপনারা জানেন যে যক্ষার যে আমাদের এটা ছিল, বাজেটটা বন্ধ হয়ে যাওয়াতে প্রথমত সবাই ভেবেছিল যে হয়তো বা যক্ষা নিয়ে আমাদের সমস্যা হবে, কিন্তু সেটা কিন্তু সমস্যা হয় নাই, ওভারকাম করতে পেরেছি। এবং আমরা যক্ষার কিন্তু চিকিৎসা দিচ্ছি। সেক্ষেত্রে যক্ষা জানেন যে ফুসফুসের ছোঁয়াচে রোগ, সেটার জন্য আমাদের ইনফেকশন কন্ট্রোল যেটা, সেটা কিন্তু আমাদের হাসপাতালে ম্যানেজমেন্ট আছে। নেগেটিভ প্রেশার পেশেন্ট আলাদা করা, বা ডেঙ্গুর সময় জানেন যে ডেঙ্গু সামনের দিকে বাড়তে পারে, সবকিছু মিলে কিন্তু দুর্যোগের মধ্যে আমরা যখন থাকি তখন কিন্তু সবটুকু মোকাবেলা করার জন্য চেষ্টা চালাই, এবং সরকারের সেই সামর্থ্যটা আছে মোকাবেলা করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আয়েশা আক্তার, এবং সেই সঙ্গে আমাদের সকল বিজ্ঞ আলোচকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনায় যে বিষয়টি উঠে আসলো যে এই স্বাস্থ্য খাতে আসলে যে স্বাস্থ্য খাতের যে উন্নয়নের জন্য সেক্ষেত্রে আসলে জাতীয় একটি ব্যবস্থাপনা কমিটি করার কথা বললেন এই আলোচনায়, এবং স্বাস্থ্য প্রটোকল দরকার সেটি বললেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের যে কাঠামো, যে বাজেট বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে সেক্ষেত্রে কাঠামোর বৃদ্ধি করার কথা বললেন। সেই সঙ্গে উঠে আসলো যে সেখানে শিশু চিকিৎসকের যে সংকট, এবং সারা দেশে সর্বোপরি চিকিৎসকদের সেই সংকট, সেই সংকটগুলো মোকাবেলা করা, চিকিৎসক সংখ্যা বাড়ানো, এসব বিষয়গুলো উঠে আসলো আজকের আলোচনায়। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখলেন। আবারও দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।